আমাদের যেটা ইমিউনোলজি, যেটা আমি আজকে যেটা আপনাদেরকে রিভিউ করছি, আপনারা যেটা করবেন সেটা হচ্ছে আমি কিছু স্টপেজ দিব। হ্যাঁ, যেমন হচ্ছে ইমিউনিটি শেষ করার পর একটা স্টপেজ দিব, ইমিউনোলজি মাঝখানে আমি স্টপেজ দিব। এর মধ্যে আপনাদের ভাইবার রিলেটেড কোশ্চেন প্লাস আমি যে পড়িয়েছি, অনেকে ক্লাস মিস করেছেন, এটা একটা ওভারভিউ হবে। বা এর মধ্যে যদি কোনো কিছুতে প্রবলেম হয়, আমার নজর থাকবে আজকে আমার কি বলে আমাদের আপনাদের কমেন্টের উপরে, আপনাদের কোথায় কোথায় প্রবলেম আছে বা বুঝতে সমস্যা হচ্ছে, এটা আমি আবার রিভিউ করে দিব। ঠিক আছে, আপনারা সবাই যদি আসেন তাহলে আমরা শুরু করবো আজকে ক্লাসটা। আপনারা একটু কমেন্ট করেন যে সবাই আসছেন কিনা। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম সেতু। আর কে আছে? আর কেউ কমেন্ট করছে না? আচ্ছা, আমরা যেটা হচ্ছে আপনাদের ক্ষেত্রে যেটা আমি এখানে অনেক কন্টেন্ট, আমি অনেক কিছু আপনাদেরকে এক্সট্রা পড়িয়েছি যেটা আপনাদের আসলে আন্ডার গ্রাজুয়েটে লাগে না, তবে এটা পোস্ট গ্রাজুয়েট লেভেলের মোটামুটি ভালো কাজে লাগবে। ঠিক আছে, তো আমি ইন ডিটেলস আপনাদেরকে সবকিছু আমি পড়ানোর চেষ্টা করেছি। আমি আজকে যেটা হচ্ছে যে সকল জিনিসগুলো আপনাদের প্রফে লাগবে, যেটা ধরা হয়, ওই রিলেটেড কোশ্চেন গুলাই আমি আজকে আপনাদের আলোচনা করব। আচ্ছা, সেটা হচ্ছে আমি প্রথমে আসি, তোমাদের ইন্ট্রোডাকশন এগুলো হচ্ছে জাস্ট নলেজের জন্য। ঠিক আছে, এটা তোমাদেরকে কখনো প্রফে ধরবে না। এবার আসো, ইমিউনিটি ডেফিনেশনটা এটা ধরা হয়। ঠিক আছে, তোমরা একটা কাজ করো, আমি মানে দ্রুত যাব, তোমাদের যেগুলো যেগুলোতে সমস্যা আছে আমি সমস্যাটা আমি বুঝাই দিব। ঠিক আছে, সমস্যাটা বুঝাই দেওয়া হবে এবং হচ্ছে কি কি কোশ্চেন ধরা হয়, আমি কিভাবে কোশ্চেনগুলো আসে আমি এগুলা বলে দিচ্ছি আজকে। নাম্বার 1, ইমিউনিটি ডেফিনেশন আপনাদেরকে ধরা হয়। ঠিক আছে, ইমিউনিটি ডেফিনেশন আপনি মিস করতে পারবেন না, এটা আপনাকে ধরা হয়। ঠিক আছে, আপনারা ডেফিনেশন কিন্তু এটা দিবেন, ইমিউনিটি ডেফিনেশন, যে ইমিউনিটি মে বি ডিফাইন্ড এজ দ্য অ্যাবিলিটি অফ দ্য বডি টু রিকগনাইজ, ডেস্ট্রয় এন্ড এলিমিনেট অ্যান্টিজেনিক ম্যাটেরিয়াল ফরেন টু ইটস ওন। মানে এটা আলটিমেটলি যদি আমি এটা সারমর্ম করে আমি বলতে চাই, মানে হচ্ছে ইমিউনিটি হচ্ছে যেটা আমার শরীরের না, ওইটাকে যখন আমি চিনতে পারা, বুঝতে পারা এবং তাকে ধ্বংস করে দেওয়া, এটার যে কনসেপ্ট, এই কনসেপ্টের নামই মূলত হচ্ছে ইমিউনিটি। এটা কিন্তু কোশ্চেনটা ধরা হয়। ঠিক আছে, প্রশ্ন যখন ইমিউনোলজিতে আসে, একটা বেসিক কোশ্চেন হচ্ছে ইমিউনিটি, এটার ডেফিনেশন আপনার পারা লাগবেই, নাহলে কিন্তু ফেল। আচ্ছা, এরপরে কিন্তু যেটা জিজ্ঞেস করা হয়, আচ্ছা একটা মিনিট, হ্যাঁ একটা মিনিট। হ্যাঁ ম্যাডাম, হ্যালো, একটু ব্যস্ত আর কি ম্যাডাম, বলেন, সমস্যা নেই ম্যাডাম। ম্যাডাম কোশ্চেনিয়ারটা আমি দেখছি, হ্যাঁ ম্যাডাম, আমার কাছে মনে হয় যে কয়েকটা পয়েন্ট একটু চেঞ্জ করে দিতে হবে। ওই যে মনে কর, হ্যাঁ হ্যাঁ, আমরা একটা চেঞ্জ করে দিতে পারি, ওই যে লেভেলগুলো আমরা চেঞ্জ করে দিলে তাহলে স্টুডেন্টরা বুঝতে পারবে ম্যাডাম। কথা বলছে, হ্যাঁ হ্যাঁ, 1 2 3 5, হ্যাঁ হ্যাঁ, ওইটার মধ্যে কিছু কিছু জিনিস দেখলাম, তো ওইখানের মধ্যে পুরোটা এক্সপ্লেইন নাই ম্যাম, যদি এক্সপ্লেইন করে দিই না তাহলে কোশ্চেনিয়ার বুঝতে সুবিধা হবে আর কি ম্যাডাম। আচ্ছা, আমি একটা রাফ তৈরি করে, ম্যাম রাফ তৈরি করে আপনাকে দেখাবো আমি, এটা ভালো হবে। ওকে, ঠিক আছে, ওকে ম্যাডাম, ওকে, ঠিক আছে, হ্যাঁ ওকে। সরি, একটু তোমাদেরকে ইন্টারাপ্ট করলাম, একটা রিসার্চের ব্যাপারে আমার সাথে কথা বলতে হচ্ছিল। আচ্ছা, এখন তুমি যেটা করবা, তোমাদেরকে নেক্সট প্রথম কোশ্চেনটা করা হয় ইমিউনিটি ডেফিনেশন। এরপরে যে কোশ্চেনটা ইনভেরিয়েবলি সবাইকে ধরা হয়, হ্যাঁ, ইমিউনিটি যখন আসে, বলে না কান টানলে মাথা আসে, এরকম একটা ব্যাপার আছে। এরপরে যে কোশ্চেনটা আসে সেটা হচ্ছে ইমিউনিটির টাইপ। ঠিক আছে, এই জিনিসটা কিন্তু তোমাদের জানতে হবে। আমি আবারও বলতেছি, তোমরা যারা আজকে দেখতেছো প্রায় 31 জনের মতো আমি এই মুহূর্তে ভিউ দেখতে পাচ্ছি, তোমাদের যদি আমি স্লাইড গুলো যাব, কোনো জায়গায় যদি বুঝতে সমস্যা হয় তোমরা খালি বলবা স্যার আমাকে এটা জিনিস বুঝাই দেন, আমি আবার বুঝাবো। কিন্তু কমেন্ট করো, আমি আজকে কিন্তু আমার মোবাইলটা আমার সামনে নিয়ে বসছি, খালি দেখতেছি তোমাদের কমেন্ট গুলো। হ্যাঁ, আচ্ছা, তাহলে এখানে মনে রাখবা ইমিউনিটি ডেফিনেশনটা, টাইপ অফ ইমিউনিটি, এটা কিন্তু ধরা হয়। ঠিক আছে, এটা আমি তোমাদেরকে ইনভেরিয়েবলি আমি সবকিছু ক্লাসিফিকেশনটা দিয়েছি, এটা এক নজর দেখলে তোমাদের কাজে দিবে। হ্যাঁ, আচ্ছা, এবার আসো যে আমি এখানের মধ্যে যে ইনেট ইমিউনিটি, তারপর হচ্ছে তারপর একুইড ইমিউনিটির ইন ডিটেলস তোমাদেরকে আমি পড়াইছি। ঠিক আছে, সাধারণত এগুলো কিন্তু সাধারণত ধরা হয় না, এটা মূলত তোমাদের লাগবে মাইক্রোবায়োলজিতে, যে ইনেট একুইড আর এভরিথিং। ঠিক আছে, তোমার শুধু এতটুকু মনে রাখো, এই আগের কোশ্চেন মানে ইমিউনিটি ডেফিনেশন টাইপ, এটা লাগবে। ঠিক আছে, ইনেট ইমিউনিটি এবং হচ্ছে তারপর একুইড ইমিউনিটির ডিফারেন্স মাঝে মাঝে ধরা হয়, এটা কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে। তোমরা সবাই কাগজ কলম নিয়ে বসছো তো না? তোমরা একটা কাগজ কলম নিয়ে বসো, আমি চ্যাপ্টার ওয়াইজ আমি বলতেছি, টপিকস ওয়াইজ তোমরা এগুলো জাস্ট লিখে রাখো। আচ্ছা, ফ্যাক্টর সাধারণত ধরা হয় না, এটা আমি তোমাদেরকে এক্সট্রা পড়াই দিছি যাতে তোমাদের কনসেপ্ট ক্লিয়ার হয়। ঠিক আছে, যদি ফ্যাক্টর যদি ধরতে পারে তাদেরকেই, যাদেরকে মনে করে টিচাররা অনার্স চিন্তা ভাবনা করছে,
যে না এই ছেলেটা বা মেয়েটা অনেক ভালো করতেছে, তাকে আমরা অনার্স দিতে চাই। যদি ইমিউনিটি থেকে যদি ইনেট ইমিউনিটির কোনো কোশ্চেন হয় তাহলে সেক্ষেত্রে ফ্যাক্টরটা তোমাকে জিজ্ঞেস করতেই পারে। ঠিক আছে, এটা আমার মাথায় রাখো। আমি ইন ডিটেইলস এগুলো তোমাদের বোঝানোর চেষ্টা করেছি। আচ্ছা, এরপরে আসে যে তোমার মেকানিজম গুলা, এটাও একই কোশ্চেন, এটা তোমাদের লাগবে না, কিন্তু এটা আবার আরেক দিকে লাগবে। যদি তোমাকে ভালো মার্কস দিতে চায় তাহলে মেকানিজম গুলা, এই পয়েন্ট গুলা লাগবে। আমি এই প্রতিটা পয়েন্টেরই আমি কিন্তু তোমাদেরকে ইন ডিটেইলস পড়াইছি, কোনো কিছু বাদ রাখি না। ঠিক আছে, আমি একদম প্রতিটা জিনিস ধরে ধরে তোমাদেরকে আমি বোঝানোর চেষ্টা করছি। তো টপিকস গুলা দেখো। আচ্ছা, এটা হচ্ছে ইনেট ইমিউনিটি নিয়ে আমি একটা মেকানিজম গুলো তোমাদেরকে আমি দেখাইছি, যে এইগুলো হচ্ছে মেকানিজম, এইভাবে কাজ করে। ঠিক আছে, বিকজ ফেস প্রোটিন এগুলো আমি তোমাদেরকে দেখাইছি। তোমাদের ক্ষেত্রে এরপরে একটা কোশ্চেন আসতে পারে যে অ্যান্টিজেনের ডেফিনেশন আর হচ্ছে অ্যান্টিবডি ডেফিনেশন। আমি কিন্তু অ্যান্টিজেন অ্যান্টিবডি কিছু বাদ রাখি না, ইন ডিটেলস বলছি। এটা এত ডিটেলস তোমাদের লাগবে না, আন্ডার গ্রাজুয়েটে কখনোই লাগবে না। কথা বুঝতে পারছো? তোমাদের অ্যান্টিজেনের ডেফিনেশন, অ্যান্টিবডি ডেফিনেশন এতটুকুই এনাফ থাকবে। ঠিক আছে, তারপরেও যদি বেশি কিছু জিজ্ঞেস করতে চাই সেটাও আমি পড়িয়ে দিছি, যাতে তোমরা কোনোভাবে যাতে মানে মিস না করতে পারো। ঠিক আছে, আমি অনেক ইন ডিটেলস পড়াইছি, এটা তোমাদের লাগবে না, এটা টোটালি লাগবে না। এই জিনিসটা আমি বললাম বেসিক স্ট্রাকচার, এগুলো মূলত বেসিক স্ট্রাকচারটা লাগবে তোমার হচ্ছে মাইক্রোবায়োলজি। আমি যেটা করছি তোমাদেরকে আমি একটু ফ্রেঙ্কলি বলি, আমার ক্লাসগুলোর মধ্যে আমি সাধারণত যেটা করি, যখন একটা টপিকস পড়াই আমি এটার মধ্যে কিন্তু মাইক্রোবায়োলজি, কমিউনিটি মেডিসিন এবং মেডিসিনের প্যাথোলজি এগুলো কিন্তু ইনক্লুড করার চেষ্টা করি, কোরিলেশন করার চেষ্টা করি। এতে সুবিধাটা হচ্ছে তোমরা একবারে কনসেপ্টটা একদম 100% ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, যেমন এই যে জিনিসগুলা আমি যে তোমাদেরকে পড়াচ্ছি, যে জিনিসগুলো তোমাদের দেখাচ্ছি, এই জিনিসগুলা মূলত লাগে হচ্ছে তোমার ইয়াতে কি বলে, এটা তোমার লাগবে মাইক্রোবায়োলজি, যেটা এখন দেখতে পাচ্ছ বেসিক স্ট্রাকচার। এটা মাইক্রোবায়োলজিতে একবারে হট টপিকস। ঠিক আছে, হট কেকের মতোই কোশ্চেন করা হয় এটা। ক্লাসিক্যাল পাথওয়ে কি, এগুলা পাথওয়ে আমি মুখে মুখে অনেক কিছু বলছি, এগুলো তোমাদের আন্ডার ইয়াতে লাগবে না, কমমেটে অন্তত লাগবে না। ঠিক আছে, তারপর আমি বলে দিছি এগুলা বুঝার সাথে। ঠিক আছে, আচ্ছা এবার আসো একোডিমিউনিটি নিয়ে। একোডিমিউনিটি ইনেট ইমিউনিটির ডিফারেন্সটা কিন্তু তোমাদের জানতে হবে, এটার কোনো মিস করার নেই। এটার ক্যারেক্টারিস্টিক হতে পারে। ঠিক আছে, এখানে সাধারণত এটা একটু যেহেতু একটু আলাদা, এটা কিন্তু কোশ্চেনটা ধরতে পারে যে তোমার অ্যাকিউট ইমিউনিটির ক্যারেক্টারিস্টিক কি জিনিস সেটা আমাকে বলো। ঠিক আছে, এটা কোশ্চেন হতে পারে। আচ্ছা, এটার মেকানিজমটা তোমার জানা দরকার আছে আমি মনে করি, কারণ হচ্ছে মাঝে মাঝে যখন অ্যাকিউট ইমিউনিটির যদি এটা কোশ্চেনটা ধরা হয় আগের কোশ্চেনটা, সেক্ষেত্রে কিন্তু তোমার মেকানিজমটা ধরা হবে। এখানে সেল মিডিয়েটেড হিউমারাল ইমিউনিটি এটা ধরতে পারে। তবে আমি আবারও বলতেছি, এটা মেইন ইম্পর্টেন্ট হচ্ছে মাইক্রোবায়োলজিতে, এটা কমিউনিটি খুব একটা ইম্পর্টেন্ট না। আচ্ছা, এর টাইপগুলাতে তেমন ধরনের অ্যাক্টিভ ইউনিটি পেছে। হ্যাঁ, এখানের মধ্যে আবার কথা আছে, তোমাকে কিন্তু একটা কোশ্চেন করবে যে সাধারণত অ্যাক্টিভ ইউনিটি এবং প্যাসিভ ইউনিটির ডেফিনেশনটা জিজ্ঞেস করা হয়, এবং অ্যাক্টিভ ইউনিটি এবং প্যাসিভ, হ্যাঁ আরাফাত ওয়ালাইকুম আসসালাম, হ্যাঁ এই অ্যাক্টিভ ইউনিটি এবং প্যাসিভ ইউনিটির মধ্যে যে পার্থক্যটা এটা কিন্তু ধরা হয়। যদি তোমাকে কোশ্চেন করা হয় অ্যাক্টিভ ইউনিট নিয়ে, ফার্স্টে তোমাকে জিজ্ঞেস করা হবে যে তোমার অ্যাক্টিভ ইউনিটের ডেফিনেশন বলো, একটা মনে করো একটা এক্সাম্পল বলতে পারে। ঠিক আছে, প্যাসিভ ইউনিটের মধ্যে সেক্ষেত্রে বলতে পারে একটা ডেফিনেশন বলো, এটার এক্সাম্পল তোমাকে জিজ্ঞেস করতে পারে। ঠিক আছে, এরপরে এই যে ডিফারেন্সটা এটা তোমাদের ক্ষেত্রে ইম্পর্টেন্ট। ঠিক আছে, এটা অ্যাক্টিভ প্যাসিভটা এটা তোমার রিটার্নের ক্ষেত্রেও আসতে পারে, অস্বাভাবিক না। ঠিক আছে, এটা তোমাকে কোশ্চেন করতেই পারে, সো এটা তোমার মাথায় রাখতে হবে, এবং এটা ভাইভাতে কোশ্চেন কিন্তু ধরা হয়। ঠিক আছে, ওকে। আমি আমার প্রতিটা টপিক একটু একটু করে যাচ্ছি যাতে তোমাদের এক নজর দেখতে পারো, এবং কোনোটা যদি একটু আলোচনা করতে হয় আবারও বলতেছি বলবা। আচ্ছা, এটা ন্যাচারালি একটা এত ডিটেলস যাবে না, আমি অনেক ডিটেলস পড়াইছি তোমাদের, এগুলো লাগবে না। আচ্ছা, একটা প্যাসিভ ইউনিটি ডিফারেন্স তোমাকে জিজ্ঞেস করতেই পারে, তুমি বলবা কি কোনটা। ঠিক আছে, আমি অসংখ্য উদাহরণ দিয়ে তোমাদের বোঝানোর চেষ্টা করছি। ঠিক আছে, এগুলো তোমরা জানো, এইগুলো ধরা হয় না। লোকাল ইউনিটি আন্ডার গ্রাজুয়েটে কখনোই ধরা হবে না। ঠিক আছে, সো এটা নিয়ে মাথা খারাপ করার কিছুই নেই, এটা পোস্ট গ্রাজুয়েট লেভেলে লোকাল ইউনিটি অবশ্যই জানতে হবে। এবার আসলে হার্ড ইমিউনিটি। হার্ড ইমিউনিটির ক্ষেত্রে আমি এবার বলবো যে যেহেতু এবার কোভিড আসছে, ঠিক আছে, এবং হার্ড ইমিউনিটি নিয়ে অনেকগুলো কথা আসছে, পেপারসে আসছে। ঠিক আছে, হার্ড ইমিউনিটি নিয়ে তোমাকে যদি কোশ্চেন করতে পারে, ইভেন যদি আমি কখনো পরীক্ষা নিই আমি অবশ্যই তোমার হার্ড ইমিউনিটি নিয়ে কোশ্চেন করবো, কারণ এটা নিয়ে কিন্তু অনেকগুলো গবেষণা হয়েছে, অনেকে এটা নিয়ে আসছে। যেমন জন হপকিন্স বলছে যে কোভিড এর করোনার কারণে হার্ড ইমিউনিটি আসবে না। এখান থেকে এরকম ভাবে কোশ্চেনটা ঢুকতে পারে যে তোমার করোনার ক্ষেত্রে কি হার্ড ইমিউনিটি হতে পারে, এরকম কোশ্চেনটা জিজ্ঞেস করতে পারে। এক্ষেত্রে হার্ড ইমিউনিটির ডেফিনেশনটা তোমাদের জানতে হবে। আচ্ছা, আমি দুইটা ডেফিনেশন দেখাইছি, আমি হচ্ছে অক্সফোর্ডের ডেফিনেশনটাও দেখাচ্ছি তোমাদেরকে, আমি কিন্তু হ্যারিসনের ডেফিনেশনটাও দিছি। ঠিক আছে, আচ্ছা তোমাদের হার্ড ইমিউনিটি হার্ড ইফেক্ট, এটা আমি কিন্তু তোমাদেরকে বুঝাই বলছি, এইটা কিন্তু তোমাদেরকে কোশ্চেন করতে পারে। ঠিক আছে, কারণ আমি একটা কথাই বললাম,
কোভিড এর কারণে অনেক কিছু কিছু কোশ্চেন আছে, যেমন হচ্ছে তোমাদের পরীক্ষার মধ্যে এপিডেমিওলজি, বায়োস্ট্যাটিস্টিক্স হেভি কোশ্চেন ধরা হবে। এপিডেমিওলজি তো সবই ধরা হবে, প্যান্ডেমিক থেকে ঢুকে এটার অনেক কিছু কোশ্চেন আছে, ঠিক আছে? এই কোশ্চেনগুলো কিন্তু এবার মিস হবে না, কারণ যেহেতু একটা সিজন, একটা সমস্যা চলতেছে। আচ্ছা, এটার মধ্যে কোশ্চেনটা তোমাদের ক্ষেত্রে যারা ভালো পারবে তাদের ক্ষেত্রেই কোশ্চেনটা করা হবে যে হার্ড ইমিউনিটি এবং হার্ড ইফেক্টের ডিফারেন্স কি, ঠিক আছে? এদের ক্ষেত্রে ধরা হবে, ইনবিটুইনে বাকিদের না জানলেও আশা করি চলবে, ঠিক আছে? কিন্তু আমি চেষ্টা করেছি তোমাদের বোঝানোর জন্য এবং ডিফারেন্স গুলো বলার জন্য। আচ্ছা, এবং কোন কোন ভ্যাকসিন গুলো হার্ড ইমিউনিটি, হার্ড প্রোটেকশন দেয়, কোনটা হার্ড প্রোটেকশন অনলি দেয়, এই জিনিসগুলো তোমরা জানা নিও। কারণ মাঝে মাঝে যদি হার্ড ইমিউনিটির কোশ্চেন গুলো হয় বা হার্ড ইমিউনিটি, হার্ড প্রোটেকশনের জিনিসগুলো বলা হয়, সেক্ষেত্রে কিন্তু তোমাদের ক্ষেত্রে এই জিনিসগুলো ধরতে পারে। আমার প্রথম এবং দ্বিতীয় পয়েন্টে কিন্তু তোমাদের লাগবে, ঠিক আছে? এবার পরীক্ষার জন্য লাগবে। আচ্ছা, হার্ড ইমিউনিটির কনসেপ্টটা তোমাদের লাগবে না, মেকানিজমটা সাধারণত ধরে না, ঠিক আছে? আর যদি ধরে, আমি যে সিস্টেমে তোমাদের, এই যে দেখো আমি যে সিস্টেমে তোমাদেরকে আমি পড়াই দিছি, এই সিস্টেমটা তোমরা সুন্দর করে বলবা। আচ্ছা, এবার হচ্ছে বেসিক প্রিপ্রোডাক্টিভ নাম্বার, এটা তোমরা জানো, আমি এটা বুঝাই দিছি। এটা হচ্ছে যে এভারেজ যে মানুষগুলো ইনফেক্টেড হয়, এটা তোমাদের লাগবে না। তবে বুঝার সাথে যদি কখনো কোশ্চেনটা তোমাকে যদি ভালো মার্কস দেওয়ার জন্য যদি তোমার স্যার বা ম্যাডামরা কোশ্চেন করে, তখন করতে বলে বেসিক প্রিপ্রোডাক্টিভ নাম্বারটা কি জিনিস। তবে আমি আবারও বলতেছি, আন্ডার গ্রাজুয়েটে এটা ধরবে না, ঠিক আছে? এটা পোস্ট গ্রাজুয়েশন লেভেলে, তোমরা এখনো বাচ্চা মানুষ, তোমাদেরকে হার্ড ইমিউনিটি মেকানিজম ধরতে পারে, চাইলে ধরতে পারে, ঠিক আছে? এটা সিম্পল। জিনিসটা কি, তুমি যেটা আমি যে কনসেপ্টে আমি দেখাইছি, এই কনসেপ্টটা জাস্ট হচ্ছে মাথায় রাখবা, এটা রাখা খালি বলে দিবা, শেষ। এটা হচ্ছে মেকানিজম, ঠিক আছে? ওকে, এটা হচ্ছে মেকানিজমটা, তোমরা সবই জানো, তোমরা সবকিছু আমি তোমাদেরকে দেখাইছি, এটা জাস্ট বলবা তাহলে হয়ে যাবে, ঠিক আছে? এটা তোমাদের লাগবে না, এটা আমি তোমাদের বেশি পড়াইছি। হার্ড ইমিউনিটি থ্রেশহোল্ড এটা কোনোদিনই ধরবে না আন্ডার গ্রাজুয়েটে। আচ্ছা, এখানের মধ্যে আবার কয়েকটা জিনিস তোমাদের ধরতে পারে, যে কোন কোন কন্ডিশনে হার্ড ইমিউনিটিটা ভালো কাজ করে, ঠিক আছে? এই 5টা পয়েন্ট তোমার মাথায় রাখতে হবে। কোশ্চেন যদি তোমাকে বলা হয় যে হার্ড ইমিউনিটি কখন কাজ করবে, বা কোশ্চেনটা অনেকভাবে ঘুরে করতে পারে যে এটা কোন কন্ডিশনে এটা ভালো কাজ করবে বা কোন কন্ডিশনে এটা কাজ করে, তখন কিন্তু একটা সিলেক্টিভলি 5টা পয়েন্ট বলে দিবা। 5টা পয়েন্ট বলার পরে তোমাকে আর কিছু জিজ্ঞেস করার নাই, তোমাকে 100% টিচার স্যাটিসফাই হয়ে যাবে, ঠিক আছে? এটা লাগবে না, এটা আমি তোমাকে একটু জানার জন্য একটু বেশি পড়াই নিয়েছি, এটা লাগবে না, আমি এটা নিষেধ করলাম, এটা লাগবে না। আচ্ছা, এটা একটা জিনিস হতে পারে তোমাদের ক্ষেত্রে, কোশ্চেনটা এরকম হতে পারে যে তুমি তো একটু আগে হার্ড ইমিউনিটি নিয়ে কথা বলছো, আমাকে কয়েকটা হার্ড ইমিউনিটির বেনিফিশিয়াল ইফেক্ট গুলো বলো তো, আর কিছু ডিসঅ্যাডভান্টেজ গুলো বলো তো। সেক্ষেত্রে এই যে জিনিসগুলো আমি তোমাদেরকে পড়াই দিছি, যেভাবে আমি বলছি বাবা, ওইগুলো একটু মাথায় রাখবা, ঠিক আছে? আমি আরেকটা জিনিস বলি এখানে ক্ষেত্রে, এবার একটা প্যাস কিন্তু তোমাকে মনে করো মানে বলতে পারে, প্যাস একটা বলতে পারে, যেরকম যে মনে করো, যেমন আমি একটা উদাহরণ দিছিলাম যে মিস্টার এক্স, মনে করো আমি একটা উদাহরণ দিছিলাম যে আমার রানীর বাজার এলাকার মধ্যে আমার 80 জন ইমিউনাইজড হচ্ছে, 20 জন হচ্ছেন আনইমিউনাইজড, ঠিক আছে? এখন হচ্ছে কি, এখন তাই যে 20 জনের ইমিউনাইজড কি সারা জীবন থাকবে? হ্যাঁ, এরকম একটা কোশ্চেন কিন্তু আমি তোমাদেরকে বলছিলাম, একটা সিনারিও বলছিলাম। এটা মনে রাখবা, যতক্ষণ পর্যন্ত ভ্যাকসিনেটেড পার্সনদের মাঝে থাকবে ততক্ষণ পর্যন্ত এই পার্সনটা ইমিউনাইজ থাকবে। যখনই ভ্যাকসিনেটেড পার্সন থেকে আলাদা হয়ে যাবে তখন কিন্তু সেই ইমিউনাইজ থাকবে না। তো এটা তোমার মাথায় রাখতে হবে, ঠিক আছে? মনে করো সে যদি রানীর বাজার, আমার বাড়ির ঠিকানা দিয়ে বললাম যে আমার রানীর বাজার হয়, এখন যদি রানীর বাজার থেকে যদি হচ্ছে তোমার হচ্ছে কমলাপুর হয়, ওই ভদ্রলোক কোনো কারণে কমলাপুর এখন থাকা শুরু করলো, তখন কিন্তু তার ওই ডিজিজটা হওয়ার চান্সটা বেড়ে যাবে, কারণ কি সে তো তখন ইমিউনাইজ না। তো এই জিনিসগুলো ট্রিকি কোশ্চেন তোমাকে করতে পারে, এটা একদম পুরা স্মার্টলি অ্যান্সারটা দিবা, ঠিক আছে বাবা? ওকে, এরপরে আসে ডিলেটিভ ইফেক্ট কিগুলা, ডিসঅ্যাডভান্টেজ। আমি যা তোমাদের এখানে পড়াইছি জাস্ট এইটা পয়েন্টটা বলবা, আর কিছু দরকার নেই, ঠিক আছে? এটা হচ্ছে সংক্ষেপে ইজি ভাবে বোঝানোর জন্য, এটা হচ্ছে ডিসঅ্যাডভান্টেজ গুলো আমি বলা, ঠিক আছে? এক্সাম আমি একটা নিউমোকক্কাল ভ্যাকসিনের একটা এক্সাম্পল দেখাইছি, ঠিক আছে? এটা তোমার লাগবে না, জাস্ট বোঝার জন্য আর কি, কিন্তু অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ এবার ধরতে পারে, কারণ অস্বাভাবিক। আচ্ছা, এটা তোমাদের লাগবে না, কারণ আমি এটা তোমাদেরকে একটু দেখাইছিলাম, ঠিক আছে? এতটুকুতে আমার ইমিউনিটি পোর্শনটা শেষ হয়েছে, কথা বুঝতে পারছো? আমার ইমিউনিটি কোশ্চেনটা শেষ হয়েছে। এখন তোমার ইমিউনিটি কোশ্চেন নিয়ে তোমাদের কোনো কোশ্চেন আছে কিনা আমাকে একটু বলো, তাহলে ইমিউনিটির সমস্যা আমি সলভ করে দিই। এতটুকু যদি কারো কোনো কোশ্চেন থাকে আমার বলো, আমি এখন কিন্তু ইমিউনাইজেশনে ঢুকতেছি, আমি কিন্তু ইমিউনিটিটা আমি কিন্তু শেষ করে দিলাম। এতটুকুতে কোনো প্রবলেম আছে কিনা বা কোনো কনফিউশন আছে কিনা? এতটুকু যদি কারো কোনো কোশ্চেন থাকে আমার বলো, আমি এখন কিন্তু ইমিউনাইজেশনে ঢুকতেছি, আমি কিন্তু ইমিউনিটিটা আমি কিন্তু শেষ করে দিলাম। এতটুকুতে কোনো প্রবলেম আছে কিনা বা কোনো কনফিউশন আছে? যে কোশ্চেন গুলা তোমাদের ইমিউনিটিতে আমি উচ্চারণ করলাম, এগুলা কোনো কেউ এটা মিস করে যাবা না,
কারণ এগুলা থেকে কিন্তু কোশ্চেনটা আসবে। হ্যালো 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 আচ্ছা আচ্ছা ঠিক আছে, তোমাদের কোনো কোশ্চেন আছে এতটুকু ইমিউনিটি পোর্শনে? যদি কোশ্চেন না থাকে তাহলে আমরা এখন হচ্ছে বাকি পোর্শনটায় আমি যাচ্ছি, ঠিক আছে? হ্যালো, জি বলেন। আপনি একটু পরে ফোন দেন, 12টা থেকে 1টা, 12টা থেকে 1টা, হ্যাঁ ঠিক আছে, ওকে। আচ্ছা এখন হচ্ছে আপনাদের এবারের কোশ্চেন যেটা আমি বলতে চাচ্ছি যে আপনাদের ইমিউনাইজেশন, হ্যাঁ ইমিউনাইজেশন ব্যাপারটা নিয়ে আমি তোমাদেরকে বলি। এবার কিন্তু তোমাদের এখান থেকে কোশ্চেন হবে তোমাকে, যেমন হচ্ছে এই কোশ্চেনটা ইম্পর্টেন্ট যে একটা ইমিউনাইজেশনের ডেফিনেশন বলো, ডিফাইন ইমিউনাইজেশন। আমি অ্যাক্টিভ ইমিউনাইজেশন, প্যাসিভ ইমিউনাইজেশন কি এটা তোমাদের ধরতে পারে, কিন্তু আমি যে ইন ডিটেইলস তোমাদেরকে আমি পড়াই দিছি, ইন ডিটেইলস তোমাদের কোনোদিন ধরবে না। যেগুলো যেগুলো ধরবে সেগুলো তোমরা বুঝে নাও। একটা হচ্ছে ইমিউনাইজেশনের ইমিউনিটি, তো আমি বলে দিছি কি কি ধরবে, ঠিক আছে, এগুলো ভাইবার জন্য ইম্পর্টেন্ট। ইমিউনাইজেশনের ডেফিনেশনটা খুব ইম্পর্টেন্ট। অ্যাক্টিভ ইমিউনাইজেশন এবং প্যাসিভ ইমিউনাইজেশনের মধ্যে কোনটা কি জিনিস সেটা লাগবে। আমি এখানে তোমাদের রেসপন্স দেখাইছি। যদি কাউকে ভালো নাম্বার স্যার ম্যাডামরা দিতে চাই, সেক্ষেত্রে তোমাকে প্রাইমারি রেসপন্স কি জিনিস, সেকেন্ডারি রেসপন্স এটা ধরতে পারে, বাট এটা ইম্পর্টেন্ট হচ্ছে মাইক্রোবায়োলজিতে, ঠিক আছে? আসলে এগুলো এত কিছু লাগবে না তোমাদের। আমি এখানে আসো, এখানে এবার হচ্ছে ভ্যাকসিন থেকে কোশ্চেন হবে, ঠিক আছে? ভ্যাকসিনের টাইপ এখানের মধ্যে সাধারণত তোমাদের যে কোশ্চেন গুলা করা হবে এগুলো কিন্তু একদম ডাইরেক্ট কোশ্চেন সাধারণত খুব কম করা হয় ভ্যাকসিন থেকে। এখানে মূলত থাকে কি, তোমাদের একটা ট্রে দেওয়া হয়, ঠিক আছে? একটা তোমাদের দেখবা যে পরীক্ষার হলে তোমাদের টেবিলের উপরে ট্রে থাকে, ওই ট্রে থেকে কোনো কোশ্চেন করা, ওই ট্রের মধ্যে দেখবা যে তোমাদেরকে কোনো না কোনো একটা ভ্যাকসিন তোমরা ধরতে বলা হয়। তুমি যখন ভ্যাকসিনটা ধরবা তখন ওই ভ্যাকসিন রিলেটেড কোশ্চেন গুলো হয়, ঠিক আছে? যখন ভ্যাকসিনটা ধরবা, ভ্যাকসিন কিভাবে একটা ডিসক্রিপশন করতে হয়, আমি কিন্তু জিনিসগুলা একদম তোমাদেরকে একদম সুন্দর করে আমি তোমাদেরকে দেখাইছি যে একটা ভ্যাকসিন ধরবা কিভাবে, একটা ভ্যাকসিন এক্সপ্লেনেশন করবা কিভাবে। এই জিনিসগুলো আমি কিন্তু তোমাদেরকে হাফেজ করে ছেড়ে দিয়েছি, জাস্ট মাথায় রাখবা। তখন তোমাকে জিজ্ঞেস করতে পারি যে তুমি যেটা বললা এবার একটু বলো তো ভ্যাকসিনের ডেফিনেশন, তখন আমি যে আগে যে জিনিসটা দেখাইছি এটা ভ্যাকসিন ডেফিনেশন বলবা। কি কি টাইপ আছে টাইপটা বলবা। এখানে টাইপ মনে রাখবা, এখানে টাইপ কিন্তু হচ্ছে 4টা টাইপ: লাইভ, ইনঅ্যাক্টিভেটেড অর কিল ভ্যাকসিন, তারপরে সাবইউনিট ভ্যাকসিন, আর হচ্ছে 4 নাম্বার কম্বিনেশন, ঠিক আছে? তোমাদের বইপত্রতে সাধারণত বলা হয় সাধারণত লাইভ ভ্যাকসিন, কিল ভ্যাকসিন আর কম্বিনেশন, কিন্তু সাবইউনিট ভ্যাকসিন গুলো আলাদা করে বলা হয় না, ঠিক আছে? অনেকে আমি দেখছি যে স্টুডেন্টরা ভুল করে যে টক্সয়েড গ্রুপ গুলাকে, এটাকে দেখা যাচ্ছে কিল ভ্যাকসিনের মধ্যে দোনটা দিয়ে দেয়, তখন দেখা যাচ্ছে এক্সামিনার কিন্তু দেখা যাচ্ছে মানে ইয়া করে যে না তুমি তো ঠিক বলো নাই। তখন পুরো স্টুডেন্টরা দেখলাম যে ওরা একটু নার্ভাস ফিল করে। তো তোমাদের জন্য একদম ইজি ভাবে হচ্ছে তোমরা 4টা হেডিং দিবা, 4টা হেডিং দিয়ে সুন্দর করে বলে দিবা, তাহলে হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, লাইভ ভ্যাকসিনের ডেফিনেশনটা কেন লাইভ আমি আগেই বলছি যে এখানে অ্যান্টিজেনটা হচ্ছে গিয়া এটা এটিনিউটেড থাকে এবং জীবন্ত অবস্থায় থাকে, ঠিক আছে? এবং এটা এক্সাম্পলটা কিন্তু ধরা হবে যখন একটা লাইভ ভ্যাকসিন ধরা হবে, তখন কিন্তু জিজ্ঞেস করা হবে যে কয়েকটা লাইভ ভ্যাকসিনের নাম বলো তো, তখন কিন্তু এই যে এক্সাম্পল গুলা বললাম এগুলা কিন্তু বলবা। আরেকটা জিনিস, ওরাল পোলিও ভ্যাকসিনটাকে কখনো ওরাল পোলিও ভ্যাকসিন বলবা না, বলবা যে বায়োভ্যালেন্ট ওরাল পোলিও ভ্যাকসিন, ঠিক আছে? মাঝে মাঝে এক্সামিনারকে যদি ওরাল পোলিও ভ্যাকসিন দিয়ে বলা হয় তখন দেখা যাবে এক্সামিনার অ্যান্সারটা নিতে চাইবেন, ঠিক আছে? যে বলা না এটা তো দেওয়া হয় না। আর এটা মনে রাখবা যে লাইভ ভ্যাকসিন সাধারণত আমরা সিঙ্গেল ডোজেই আমরা দিয়ে থাকি, ঠিক আছে? আচ্ছা, এখানে হচ্ছে কিল ভ্যাকসিন কি জিনিস, এখানে হচ্ছে এটাকে কি, এইখানে কি হয় এটা আমি ডিটেইলস তোমাদেরকে বললাম, ঠিক আছে? আমার লাইভ ভ্যাকসিন এবং কিল ভ্যাকসিনের মধ্যে ডিফারেন্সটা কিন্তু একটা জিনিস মনে রাখবা যে এখানে লাইভ কিল ভ্যাকসিনের ক্ষেত্রে এই যে এই মানে ভ্যাকসিনের যে ক্ষমতাটা এটা হচ্ছে অল্প পরিমাণে, লেস শর্ট। আর লাইভ ভ্যাকসিনের ক্ষেত্রে এটা কিন্তু অনেকক্ষণ ধরে মানে এটা লাইফ টাইম এটা কাজ করতে পারে, এরকম একটা ব্যাপার। এটা একটু এক্সাম্পল তোমাকে ধরতে পারে, এটা কিন্তু সুন্দর করে বলবা, ঠিক আছে? মনে রাখবা সাধারণত লাইভ ভ্যাকসিনটা আমরা সিঙ্গেল ডোজ দিতে পারি, আর আমরা যখন হচ্ছে কিল ভ্যাকসিন দিই সেক্ষেত্রে আমাদের অনেকগুলো ডোজ লাগতে পারে। তো ঠিক আছে, এটা কিন্তু তোমাদের ধরতে পারে। এরপরে তোমাদেরকে একটা কোশ্চেন করা হয় যে তুমি একটা টক্সয়েড ভ্যাকসিনের নাম বলো তো, তখন মনে রাখবা আমাদের 2টা টক্সয়েড নিয়ে আমাদের আলোচনা করা হয়, একটা হচ্ছে টিটেনাস টক্সয়েড এবং হচ্ছে ডিপটে টক্সয়েড। এটা কিন্তু সাবইউনিট ভ্যাকসিনের আন্ডারে, এটা কিন্তু আলাদা ফ্যামিলি, এটাকে আবার কিল ভ্যাকসিনের মধ্যে ঢুকায়ও না, ঠিক আছে? মাঝে মাঝে কিন্তু স্টুডেন্টরা একটু ইয়া করে দেয়, এটা তো প্রোটিন ভ্যাকসিন, এটা আলাদা গ্রুপ।
রিকম্বিনেন্ট প্রোটিন ভ্যাকসিন এটাও আলাদা গ্রুপ, পলিস্যাকারাইড বেসড ভ্যাকসিন এটাও আলাদা গ্রুপ, কনজুগেট ভ্যাকসিন এটা আলাদা, ঠিক আছে। আর কম্বিনেশন ভ্যাকসিনটা হচ্ছে কি যেখানে মধ্যে মোর দেন ওয়ান অ্যান্টিজেন থাকে, যেমন হচ্ছে আমি পেন্টাভ্যালেন্ট ভ্যাকসিনের কথা তোমরা জানো, এটা হচ্ছে এটার মধ্যে ওয়ান মানে আছে একটার বেশি আছে, 5টা ভ্যাকসিন আছে মানে অ্যান্টিজেন আছে, সো দ্যাটস ওয়াই এটাকে আমাদের পেন্টাভ্যালেন্ট বলা হয়ে থাকে। সরি, তারপর এখানে এমএমআর বলছি, যদিও এখন এমএমআর বলা নয়, এখন হচ্ছে এমআর ভ্যাকসিন বলা হয়, ঠিক আছে। যখন কম্বিনেশন ভ্যাকসিনের এক্সাম্পল বলতে চাইবে টিচাররা, তোমাদেরকে জিজ্ঞেস করবে, তখন একদম পুরো স্মার্টলি বলবে যে স্যার পেন্টাভ্যালেন্ট ভ্যাকসিন আর হচ্ছে এমআর ভ্যাকসিন, ঠিক আছে। কারণ ডিপিটি ডিটি বইলো না, কারণ এটা পেন্টাভ্যালেন্টে চলে আসে। আচ্ছা, এগুলো লাগবে না, আমি এটা তোমাদের জানানোর জন্য মানে শেখানোর জন্য আমি ভ্যাকসিনের একটা হিস্ট্রি তোমাদের দেখাইছিলাম, এটা লাগবে না। আসো, এইবার মধ্যে একটা কোশ্চেন করতে পারে যে এক্সপ্যান্ডেড প্রোগ্রাম অফ ইমিউনাইজেশন ইপিআই, ঠিক আছে, যে ইপিআই প্রোগ্রাম বাংলাদেশে কবে শুরু হয়েছে, কয়টা মানে ডিজিজের এগেইনস্টে হয়েছে, এটা কিন্তু কোশ্চেন করতে পারে। মনে রাখবা ইপিআইটা যখন প্রথম চালু হয়েছে তখন কিন্তু 6টা ডিজিজের এগেইনস্টে প্রথমে চালু করছে, এবং এই জিনিসটা নিয়ে কোশ্চেন করতে পারে, ঠিক আছে, যে ইপিআই এর মধ্যে একটা লোগো থাকে, লোগোর মধ্যে 6টা চিহ্ন, এই 6টা চিহ্নের মানে কি, ঠিক আছে, এটা কিন্তু অনেকের কোশ্চেনটা করা হয়, ঠিক আছে। এটা আমি কিন্তু 6টা চিহ্ন মানে কি আমি কিন্তু তোমাদেরকে এই যে চিত্রটা এখন দেখতে পাচ্ছ, এবং আমি কিন্তু তোমাদেরকে এটা পড়াই দিছি ইন ডিটেইলস, আমি যখন পড়াইছি তখন এটা কিন্তু আমি বলে দিছি, ঠিক আছে। সো এটা তোমার মাথায় রাখতে হবে। আচ্ছা, এবার হচ্ছে যে তোমার হচ্ছে আমাদের এখন তো আগে তো 6টা ছিল, এখন কিন্তু 10টা ডিজিজের এগেইনস্টে ভ্যাকসিন দেওয়া হয়, সো এই জিনিসটা মাথায় রাখবে, এটা মাঝে মাঝে ট্রিকি কোশ্চেন করা হয়, ঠিক আছে। স্টুডেন্টরা যে কয়টা ডিজিজের এগেইনস্টে দেওয়া হয়, স্টুডেন্টরা মাঝে মাঝে বলে 5টা 6টা, এরকম মাঝে মাঝে একটু কনফিউশন করে ফেলে, তো এখানে কিন্তু কনফিউশন করার কোনো স্কোপ নাই। বলে রাখবে এখন ইউনিভার্সাল ইমিউনাইজেশন প্রোগ্রামের ক্ষেত্রে 10টা ডিজিজের এগেইনস্টে আমরা ভ্যাকসিনটা দিয়ে থাকি, ঠিক আছে। সো এই জিনিসটা মাথায় রাখতে হবে, ঠিক আছে। এবার এতটুকু যে তোমাদেরকে আমি মানে ভাইবা নিয়ে কথা বলতেছি, এতটুকু কি কোনো কনফিউশন আছে? কনফিউশন থাকলে এবার আমি একটু চেক দিচ্ছি, কনফিউশন থাকলে কমেন্ট করো, তারপর আমি বাকি জায়গাতে যাচ্ছি। মাথায় রাখতে হবে, ঠিক আছে। এবার এতটুকু যে তোমাদেরকে আমি মানে ভাইবা নিয়ে কথা বলতেছি, এতটুকু কি কোনো কনফিউশন আছে? কনফিউশন থাকলে এবার আমি একটু চেক দিচ্ছি, কনফিউশন থাকলে কমেন্ট করো, তারপর আমি বাকি জায়গাতে যাচ্ছি। কারো কোনো কমেন্ট আছে? কোনো কিছু বুঝতে সমস্যা হলে কমেন্ট করো, আমি কিন্তু আজকে কিছু দেখতে পাচ্ছি না। তোমরা কি বুঝতে পারছো কি বুঝতে পারছো না, আমি কিন্তু বুঝতে পারছি না। তো এই জন্য আমি সাধারণত তোমাদেরকে বলি ফ্রিকোয়েন্টলি কমেন্ট করো, কমেন্ট করলে আমরা আসলে জিনিসগুলো বুঝতে পারবো। কোনো কিছু বুঝতে সমস্যা হলে কমেন্ট করো, আমি কিন্তু আজকে কিছু দেখতে পাচ্ছি না। তোমরা কি বুঝতে পারছো কি বুঝতে পারছো না, আমি কিন্তু বুঝতে পারছি না। তো এই জন্য আমি সাধারণত তোমাদেরকে বলি ফ্রিকোয়েন্টলি কমেন্ট করো, কমেন্ট করলে আমরা আসলে জিনিসগুলো বুঝতে পারবো। আচ্ছা, এবার হচ্ছে আমি একটা কোশ্চেন তোমাদেরকে মানে কোশ্চেনটা করা হয় যখন হচ্ছে ইপিআই ইমিউনাইজেশন নিয়ে করানো হয়, তখন কিন্তু ইপিআই প্লাস জিনিসটা কিন্তু কোশ্চেনগুলো কিন্তু স্টুডেন্টদেরকে ধরা হয় যে ইপিআই প্লাস কি জিনিসটা। আমি কিন্তু তোমাদেরকে এই জিনিসটা তোমাদেরকে আমি বুঝাই দিচ্ছি যে ইপিআই জিনিসটা কি, যখন আমরা ভ্যাকসিনের এডিশনাল আমরা কোনো কিছু দিয়ে থাকি। হ্যাঁ তাসনিম, ওয়ালাইকুম আসসালাম। কোনো কমেন্ট আছে? কোনো কিছু বুঝতে সমস্যা হলে কমেন্ট করো। আচ্ছা, ইপিআই প্রোগ্রামটা ইপিআই প্লাস এবং এনআইডি এই দুইটা কিন্তু তোমাদের লাগবে, ঠিক আছে, এটা মনে রাখবা। এটা কিন্তু মানে ভাইভাতে ধরা হয়, ইভেন ভাইভা না রিটেনও কিন্তু কোশ্চেন করতে পারে। ইপিআইটা মূলত হচ্ছে কি যখন আমরা ভ্যাকসিনেশনের পাশাপাশি অন্য কিছু দিয়ে থাকি, সেটাই হচ্ছে ইপিআই প্লাস। এটার মধ্যে আমরা সাধারণত ইপিআই প্লাস প্রোগ্রামগুলো ওয়ার্ল্ড ওয়াইড যখন এটাকে মানে করা হয়েছে, গুছানো হয়েছে, তখন কিন্তু 5টা জিনিস দেওয়ার কথা ছিল। একটা হচ্ছে ভিটামিন এ সাপ্লিমেন্টেশন, অ্যান্টি হেলমিন্থিক ড্রাগ, সেক্স এডুকেশন, অ্যাডভাইস, ব্রেস্ট ফিডিং এর ব্যাপারে একটা ইনফরমেশন অ্যাডভাইস, আর হচ্ছে ফ্যামিলি লার্নিং সার্ভিস। তো এগুলোর উপরে সাধারণত কিন্তু এই ইপিআই প্লাসের কিন্তু এই জিনিসগুলো দেওয়ার কথা ছিল। তোমাদেরকে কোশ্চেনটা এভাবে করতে পারে যে আচ্ছা তুমি ইপিআই প্লাস সম্বন্ধে কি জানো, তখন বললা ইপিআই প্লাস এর মধ্যে কি কি থাকে, তুমি 5টা বললে। এবার তোমাকে কোশ্চেনটা এভাবে করতে পারে যে আচ্ছা তুমি বলো তো দেখি বাংলাদেশের ক্ষেত্রে কোনটা কোনটা করা হয়। একদম ক্লিয়ার কাট অ্যান্সার যে স্যার ভিটামিন এ ক্যাপসুল সম্বন্ধে আমাদের করা হয় ইপিআই প্লাস এর মধ্যে, আর হচ্ছে অ্যান্টি হেলমিন্থিক ড্রাগ, এই দুইটা জিনিস দেওয়া হয়, ঠিক আছে। এটা কিন্তু মিস করা যাবে না। এনআইডি সাধারণত এখন প্রোগ্রামটা আসলে এখন খুব একটা দেখা যায় না, কিন্তু প্রোগ্রামটা একটা হয়। এটা হচ্ছে ন্যাশনাল ইমিউনাইজেশন ডে। এটি কি হয়, একটা ভ্যাকসিনের পাশাপাশি যখন আমরা ওরাল পোলিও ভ্যাকসিন আমরা একটা নির্দিষ্ট সময় পর বারবার দিতে থাকি, ওইটা হচ্ছে এনআইডি প্রোগ্রামটা, ঠিক আছে। এনআইডি কিন্তু তোমাদের জন্য ইম্পর্টেন্ট। ইপিআই প্লাস এনআইডি, বিশেষ করে ইপিআই প্লাসটা বেশি ইম্পর্টেন্ট, এরপর হচ্ছে এনআইডি, মিস করা যাবে না। এটা মাইলস্টোন তোমাদের লাগবে না, এটা একটা নতুন ইনফরমেশন দেওয়ার জন্য আমি সাধারণত এটা তোমাদেরকে বলেছিলাম।
ঠিক আছে, এবং জাস্ট হচ্ছে এক্সপেন্ডেড প্রোগ্রাম অফ ইমিউনাইজেশন নিয়ে কথা। এইখান থেকে মাঝে মাঝে যারা ভালো পারবা তাদেরকে জিজ্ঞেস করতে পারে যে বাংলাদেশে এই প্রোগ্রামটা কবে চালু হয়েছে, লঞ্চ হয়েছে কবে। মনে রাখবা বাংলাদেশে আসছে 7 এপ্রিল 1979, এটা যেন ভুল না হয়। ঠিক আছে, মাঝে মাঝে দেখো আমরা যারা কমেডের টিচার বা আমরা কমেড ফিল্ড নিয়ে কাজ করি, আমাদের কিন্তু পুরো সবকিছু জানতে হয়, ভৌগোলিক থেকে শুরু করে আমরা অনেক কোশ্চেন, অনেক কিছু নিয়ে কোশ্চেন করি, কারণ কি আমাদের পাবলিক হেলথের ফিল্ডটা কিন্তু এরকম, সবকিছু নিয়ে আমাদের ভালো নলেজ রাখতে হয়। তো এই জন্য তোমাকে কোশ্চেন করতেই পারে যে একটা ইপিআই বাংলাদেশে কবে, বা তোমরা যদি কেউ ফরেনার যদি থাকো এটা করতে পারে তোমার দেশে কবে চালু হয়েছে, এটা কোশ্চেন, এটা কিন্তু জানবা। ইভেন এগুলো যেমন হচ্ছে কিছু কিছু কোশ্চেন আছে, যেমন হচ্ছে তোমার সাপোজ তুমি বাংলাদেশে হলে তোমার বাংলাদেশের ডেমোগ্রাফি জিজ্ঞেস করবে, ইন্ডিয়ান স্টুডেন্ট হলে ইন্ডিয়ান স্টুডেন্ট ডেমোগ্রাফি রিলেটেড কোশ্চেন, মানে এগুলো হচ্ছে কোশ্চেন টু কোশ্চেন ভেরি করে। ঠিক আছে, এখন হচ্ছে এক্সামিনার টু এক্সামিনার ভেরি করে, এটা কিন্তু মাথায় রাখবা। শুধু কমিউনিটি মেডিসিনে শুধু যে তুমি বই পড়লা এটা না, তোমার কিন্তু চোখ কান ভালো নলেজ রাখতে হবে, এটার থেকে কিন্তু কোশ্চেন করা হয়। আচ্ছা, এটা তোমাদের লাগবে না, এটা আমি তোমাদের পড়াইছি। এখানে একটা জিনিস তোমাকে মাঝে মাঝে কোশ্চেন করা হয় যে তুমি যে ইপিআই প্রোগ্রামটার এটা টার্গেট পপুলেশন কারা। এখানে মধ্যে আমি একদম ডিটেলস আমি বলছি যে প্রতিটা বাচ্চা যারা 0 থেকে 11 মাসে আছে, যে বাচ্চারা হচ্ছে 15 থেকে 18 মাস, প্রতিটা মেয়ে যারা হচ্ছে 15 বছরের মতো আছে, আর মেয়ে আর ফিমেল যারা রিপ্রোডাক্টিভ এজে আছে, যেটা হচ্ছে 15 থেকে 49 ইয়ার্স, এর হচ্ছে টার্গেট পপুলেশন। ঠিক আছে, আমি কিন্তু প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালি আমি কিন্তু এক্সপ্লেনেশন দিলাম। এইটা তোমাদের ঠোঁটস্থ, মুখস্থ, কণ্ঠস্থ যত স্থ আছে সব স্থ করতে হবে, মানে কি এটা জিহ্বার আগায় রাখতে হবে, কারণ এটা রিটেনের জন্য ইম্পর্টেন্ট এবং হচ্ছে ভাইবার জন্য ইম্পর্টেন্ট। এখানের মধ্যে দুইটা নতুন ইনফরমেশন আসছে যেটা আমি তোমাদেরকে অ্যাড করে দিছি। একটা হচ্ছে বায়োভ্যালেন্ট ওরাল পোলিও ভ্যাকসিন, আগে ওরাল পোলিও ভ্যাকসিন বলা হইতো, আগে ইনঅ্যাক্টিভেটেড পোলিও ভ্যাকসিন বলতো, কিন্তু এখানের মধ্যে একটা কথা বলছে ফ্র্যাকশনাল ডোজ বলা হয়। এখন মাঝে মাঝে কোশ্চেনটা এইভাবে করা হয় যে ফ্র্যাকশনাল ডোজ কি জিনিস, ফ্র্যাকশনাল ডোজ কেন বলা হয়। মনে রাখবা মূল অংশ হচ্ছে এটা 1/5 অংশ আইপিভি তে থাকে, দেখে এটা কারণে ফ্র্যাকশনাল ডোজ। ঠিক আছে, এটা কত উইকে দেওয়া হয় আমি এখানে দিয়ে দিয়েছি। আরেকটা হচ্ছে একটা সময় এমএমআর বলা হইতো, এখন কিন্তু এটাকে এমআর ভ্যাকসিন বলা হয়, এবং এটা আগে মাউস মিসেলস রুবেলা ভ্যাকসিন, মিসেলস ভ্যাকসিনটা আগে শুধুমাত্র 9 মাসে দিত। এখানে একটা কোশ্চেন করা হয় যে মিসেলস ভ্যাকসিনটা কেন 9 মাসে দেওয়া হয়, কেন এটা প্রথম মাসে দেওয়া হয় না। এটার অ্যান্সারটা সুন্দর করে বলবো যে স্যার 9 মাস পর্যন্ত মায়ের শরীর থেকে মানে এটা সাপোর্ট দেয়, ইমিউনাইজেশনটা সাপোর্ট দেয়, এই জন্য আমরা 9 মাস পর্যন্ত আমরাকে এটাকে ইয়া করতে পারি। 9 মাস পর থেকে আমি ভ্যাকসিনটা শুরু করতে পারি, 9 মাস পর্যন্ত মা শরীর থেকে এই ইমিউনিটিটা সাপোর্ট দেয়। এখানের মধ্যে একটা কোশ্চেন তোমাকে একদম যদি মানে ইনভেরিটলি যদি জিজ্ঞেস করে আসলে অরিজিনালি যে এমআর ভ্যাকসিনটা কতদিন পর্যন্ত মানে মিসেলসটা মা শরীর থেকে বাচ্চা শরীরে কতদিন পর্যন্ত হয়, অরিজিনাল অ্যান্সার কিন্তু সারা মনে রাখবা এটা হচ্ছে 7 মাস। ঠিক আছে, এখন এগুলো হচ্ছে যে জার্নালের কথা আমি বলতেছি, অরিজিনালি 7 মাস পর্যন্ত এটা সাপোর্ট দেয়। 7 মাসের পরে কিন্তু সাপোর্টটা মানে একটু সাপোর্ট, অনেকে বলতেছে 9 মাস 7 মাস, এরকম একটা কন্ট্রোভার্সি আছে। তবে তোমাদের আন্ডার গ্রাজুয়েট লেভেলে যেহেতু 9 মাস লেখা আছে, কারেক্ট অ্যান্সার 9 মাস বলবো, যে আমি 9 মাস পর্যন্ত মা শরীরে মিসেলস ভ্যাকসিনটা সাপোর্ট দেয়। ঠিক আছে, এটা হচ্ছে এই শিডিউলটা তোমাদের একদম ঠোঁটস্থ, মুখস্থ, কণ্ঠস্থ করতে হবে। এটা কিন্তু তোমরা ভাইবার জন্য খুব ইম্পর্টেন্ট, রিটার্নের জন্য ইম্পর্টেন্ট। এটা হচ্ছে বাংলা কনভার্সনটা আমি করছিলাম যে বোঝার জন্য, তোমরা এটা জানো ইংলিশ বাংলা একই জিনিস। ঠিক আছে, একটা বুঝলে একটা বুঝবে। এটা তোমাদের লাগে সাধারণত তোমাদের যে ট্রেটা থাকে স্পেসিমেন ট্রে, এটার মধ্যে দেখবা যে দেখবা যে তোমার ইপিআই কার্ড থাকে, একটা ইপিআই কার্ডের মধ্যে কি কি থাকে এই জিনিসটা কিন্তু ধরা হয়। ঠিক আছে, এটা ধরা হয়, আমি কিন্তু তোমাদেরকে একটা ফিল আপ করেও দেখাইছি, এই যে দেখো ফিল আপ করে দেখাইছি, এটা কিছুই না, জাস্ট এই জিনিসগুলো এক নজর দেখবা, এক নজর দেখলে তুমি এটা বুঝতে পারবা। ঠিক আছে, এটা হচ্ছে ইপিআই কার্ড। এখানের মধ্যে এরপরে একটা কোশ্চেন সাধারণত করা হয় যে একটা মেয়ের টিটেনাস টক্সয়েডের ডোজ বলো তো, টিটি ভ্যাকসিনের ডোজ বলো তো। সাধারণত তোমরা এটা বলতে পারো অথবা এটা সুন্দর করে দেয়া। ঠিক আছে, এটা আমি সুন্দর করে দিয়েছি, এটা তোমাদের লাগবে। তো তাহলে মনে রাখবা যে ইপিআই এর কাছে, ইপিআই এর ক্ষেত্রে ইপিআই ভ্যাকসিন কি কি আছে এটা ক্লাসিফিকেশনটা ধরতে পারে, আর মেয়েদের ক্ষেত্রে টিটেনাসের ভ্যাকসিনের যে ডোজটা এটা কিন্তু তোমাদেরকে ধরতে পারে, এটা কিন্তু ধরা হয়, ইনভেরিয়েবলি ধরা হয়। ঠিক আছে, আসো প্যাসিভ ইমিউনাইজেশন কি জিনিস এটা তোমরা জানো, এটা তোমাদেরকে ওই প্রথমে আমি বলছি এটা হতে পারে। ঠিক আছে, এটা তোমাকে করতে পারে যে প্যাসিভ ইমিউনাইজেশনে তুমি কি কি দিতে পারো, কি কি দিতে পারো। এখানে তুমি 3টা জিনিসই দিতে পারো, একটা হচ্ছে নরমাল হিউম্যান ইমিউনোগ্লোবিন, স্পেসিফিক হাইপার হিউম্যান ইমিউনোগ্লোবিন, আর হচ্ছে অ্যান্টিসেরা অর অ্যান্টিটক্সিন, এইটা তোমার বলা যেতে পারে আর কি। ঠিক আছে, এরপরে প্যাসিভ ইমিউনাইজেশন দাও এমন কয়েকটা জিনিসের উদাহরণ দাও তো, তখন এই জিনিসগুলো যে কোনো কয়েকটা নাম বলে দিবে। ঠিক আছে, আচ্ছা এতটুকু কি তোমরা বুঝতে পারছো? এতটুকু বুঝতে পারলে তোমরা একটু কমেন্ট করো।
যে স্যার আমি এতটুকু কোশ্চেন যেগুলো আপনি বলছেন এগুলো আমরা বুঝতে পারছি। এতটুকু কি তোমরা বুঝতে পারছো? এতটুকু বুঝতে পারলে তোমরা একটু কমেন্ট করো স্যার আমি এতটুকু কোশ্চেন যেগুলো আপনি বলছেন এগুলো আমরা বুঝতে পারছি। সবাই কি আসলে কোশ্চেন গুলা লিখতেছো নাকি বোর ফিল করতেছো? আমি আসলে বুঝতে পারছি না বাবা। আমি একটু র্যাপিড যাচ্ছি কারণ হচ্ছে তোমাদের এগুলো আমার পড়ানো হয়েছে। হ্যাঁ, আমি কোশ্চেন গুলা জাস্ট নামটা উচ্চারণ করছি যে কোনটা কোনটা লাগতেছে কোনটা কোনটা লাগতেছে না। তোমরা যদি না বুঝো একটু আমাকে বলো যে স্যার আমি কমেন্ট গুলো, আপনি তো কোশ্চেন গুলা বলতেছেন আমি এগুলো বুঝতেছি না, বা আরেকবার একটু রিভিউ করে দেন, আমি রিভিউ করে দিব। বাট তোমরা একটু মুখ খুলো, নাহলে আমি বুঝতে পারছি না। তোমরা যদি না বুঝো একটু আমাকে বলো যে স্যার আমি কমেন্ট গুলো, আপনি তো আচ্ছা এখানে ডিপথেরিয়া নিয়ে তোমাদের একটা কোশ্চেন হতে পারে, এটা সাধারণত এটা হচ্ছে রেয়ার কোশ্চেনটা আসবে, ঠিক আছে? তারপরে যদি আসে জাস্ট এটা বলতে পারি যে ডিপথেরিয়া টক্সিনটা কিভাবে, ভ্যাকসিনটা কিভাবে দেয়, এটা প্রোফাইলের থেরাপিউটিক ডোজ আলাদা আলাদা, জাস্ট যে 500 থেকে 2000 ইউনিট আর 10,000 থেকে 30,000 ইউনিট, এটা জিনিসটা বললেই হবে, ঠিক আছে? এর বেশি কিছু লাগবে না। আগে কি ছিল ওই যে হোর্স অরিজিন, এখন তো হিউম্যান অরিজিন, এটা মাথায় রাখবা। একটা সময় ছিল এগুলা, এটা কোশ্চেন তোমাকে করতে পারে যদি এখান থেকে কোশ্চেন করা হয়, সাধারণত এইখান থেকে কোশ্চেন করা হয় না। সো এটা নিয়ে আসলে তোমরা ভয় পেও না, ঠিক আছে? ডোজগুলো আমি তোমার বলছি, এটা লাগবে না, আন্ডার গ্রাজুয়েটে লাগবে না। যদি কখনো ধরে এটা বলবা, ঠিক আছে? এতটুকু দরকার নাই। তোমাদের জন্য ইম্পর্টেন্ট হচ্ছে এই যে মিসেলস ভ্যাকসিনটা তোমাদের ধরতে পারে, এটা কোশ্চেন করতে পারে যে এটা মিসেলস হিমোগ্লোবিনটা কিভাবে কতটুকু দিতে পারে, এটা ধরতে পারে। বাট আন্ডার গ্রাজুয়েটে এত বেশি যায় না, ঠিক আছে? হ্যাপাটাইটিস বি ভ্যাকসিনটা সাধারণত এখন খুব হ্যাপাটাইটিস বি নিয়ে খুব আলোচনা হচ্ছে, এটা তোমাদের জানতে হবে, ঠিক আছে? এটা একটু পড়ে নেবে, এটা ভাইবার জন্য ইম্পর্টেন্ট। আচ্ছা, টিটেনাস ইমিউনোগ্লোবিন, টিটেনাসের সাধারণত একটা জিনিস আমি তোমাকে বলতে ভুলে গেছি, সাধারণত মিসেলসের যদি তোমাদের যদি ভ্যাকসিনেশন শিশি থাকে, আমি তোমাদেরকে যেভাবে একটা ভ্যাকসিন প্রেজেন্টেশন শিখাই দিছি ওইভাবে তোমরা এক্সপ্লেন করবে, ঠিক আছে? তারপর হচ্ছে যে টিটেনাস যদি তোমাদের কাউরে ধরে তখন কিন্তু টিটেনাস টিটি কি টিটিআইজি কি এটা একটু তোমাদেরকে কোশ্চেন করা হবে। আর এখানের মধ্যে আরেকটা কোশ্চেন করা হয় সাধারণত যে এই যে দেখো একটা লাল রঙের ইয়া, ভায়াল কোনটা মনে, আর হচ্ছে অ্যাম্পুল কোনটা, এটা মাঝে মাঝে স্টুডেন্টরা একটু খোলাই ফেলে, যার জন্য এটা নিয়ে অনেক সময় কোশ্চেন করা হয়, ঠিক আছে? যে টিটির ভায়ালটা কোনটা আর টিচেন্স হিমোগ্লোবিনের ভায়ালটা কোনটা, ঠিক আছে? অথবা একটা অ্যাম্পুল আর ভায়ালের মধ্যে ডিফারেন্স কি, এভাবে কোশ্চেনটা কিন্তু করা হয়, ঠিক আছে? এটা একটু মাথায় রাখবে। আচ্ছা, একটা ভ্যাকসিন কিভাবে মানে ডেসক্রিপ করতে হয় তোমরা এটা খুব ভালো করে আমি তোমাদের শিখাইছি, আমি এখানে আবার দেখাচ্ছি। যেমন হচ্ছে বিসিজি ভ্যাকসিন যদি তোমাদের কাউকে ধরা হয় তাহলে কি বিসিজি ভ্যাকসিনের কি কি কোশ্চেন করা হয়, আগে আমি তোমাদেরকে ভ্যাকসিন এক্সপ্লেনেশনটা দেখাই, তারপরে এগুলো বলে দিচ্ছি। এই যে দেখো, যখন একটা ভ্যাকসিন তুমি ধরবা, ভ্যাকসিনটাকে একটু সুন্দর করে ধরবা, মনে করো এই যে এভাবে ধরছি, দেখো মনে করো এটা ভ্যাকসিন, আমি এটাকে এভাবে ধরছি, ঠিক আছে? এটাকে এভাবে ধরা হলো, ঠিক আছে? এরপরে হচ্ছে এটা ভ্যাকসিনটা কি টাইপ, এটা কন্টেন্ট কি, এটা ডোজ কি, এটা টাইম অফ অ্যাডমিনিস্ট্রেশন কি, কতটুকু ডোজ আছে, এটা ডাইলুট করা লাগে কিনা, টাইম আফটার রিকনস্ট্রিকশন মানে কি, এটা তোমার ফ্লুইড দিয়ে বা স্যালাইন দিয়ে যদি করতে হয় বা মানে ডিস্টিল ওয়াটার দিয়ে, ওইটাকে বলে রিকনস্ট্রিকশন। এটার এফিকেসি, স্টোরেজ, সাইড ইফেক্ট, কন্ট্রাইন্ডিকেশন, সাধারণত কোশ্চেনগুলা একটা ভ্যাকসিন ধরলে এই কয়েকটা পয়েন্টই কিন্তু করা হয়। তো তুমি যদি একটা ভ্যাকসিন ভালো করে পড়ো, এই কয়েকটা পয়েন্ট যদি করে ফেলো, তাহলে আলটিমেটলি কিন্তু তোমাকে আর কোশ্চেন করার মতো কিছু নাই, তুমি বলে ফেলতে পারবা। ইভেন তোমরা যেটা করবা একটা একটা করে অ্যান্সার বলবা, ঠিক আছে? যতক্ষণ পর্যন্ত সব অ্যান্সার একসাথে বলবা না, তোমাদের কাজ হবে যখন একটা অ্যান্সার দিবা যে কি ভ্যাকসিনটা কি, এটা হচ্ছে টিটেনাস টক্সিডের ভ্যাকসিন, ঠিক আছে? এটা কি ধরনের ভ্যাকসিন এটা বলবা, বলে চুপ করে থাকবে। এরপরে তোমার এক্সামিনার কি কোশ্চেন করে এটা খালি খেয়াল করবা। আর মনে রাখবা যদি একটা ভ্যাকসিনের শিশি থেকে যদি কোনো কোশ্চেন করে, এই জিনিস যেগুলো আমি দেখাইছি এগুলো সারা কোশ্চেন করার মতো কিছু নাই, মানে এগুলাই আমরা সাধারণত এক্সামিনাররা কোশ্চেন করি, ঠিক আছে? আসো, এবার আসো বিসিজি ভ্যাকসিন। বিসিজির মধ্যে যেটা হচ্ছে এটা কি ধরনের টাইপ, এটা হচ্ছে লাইভ ভ্যাকসিন। এটা ডিজিজ কি, শিডিউল কি, ডোজ কি, রুট অফ অ্যাডমিনিস্ট্রেশন কি, সাইড অফ অ্যাডমিনিস্ট্রেশন কি, এই জিনিসগুলোকে কোশ্চেনটা সাধারণত এইভাবে করা হয়। সো এটা কোথায় কোন পাশে দেয় এটা মাথা রাখতে হবে, যখন একটা ভ্যাকসিনটা ধরবে কোথায় কি জিনিস, এই পয়েন্টগুলো মাথায় রাখবে, ঠিক আছে? আমি এগুলো পড়াই দিয়েছি তোমাদেরকে, এটা মাথায় রাখো। এই যে এখানে একটা উদাহরণ দিই যে এটার মধ্যে কোনটা অ্যাম্পুল কোনটা ভায়াল, এটা হচ্ছে অ্যাম্পুল এটা হচ্ছে ভায়াল। মনে রাখবা যেটাকে ছিদ্র করে বাইরে, যেটা ভাঙবো সেটা অ্যাম্পুল, যেটাকে ছিদ্র করে ভিতরে ঢুকবো সেটা হচ্ছে ভায়াল। আরেকটা জিনিস তোমাদেরকে কোশ্চেন করা হয় যে
আচ্ছা তুমি যে এই কালারটা অ্যাম্বার কালার কেন, কারণ বলবো যে স্যার অ্যাম্বার কালার এই জন্য কারণ কি এটা হচ্ছে লাইট সেন্সিটিভ, লাইটের রিঅ্যাকশনে এটা কিন্তু ভ্যাকসিনটা নষ্ট হয়ে যেতে পারে। এই জন্য ওপিভির ক্ষেত্রে সেম জিনিস, এখন ওইটা ওপিভি বলা হবে না, এটাকে হচ্ছে বায়োভ্যালেন্ট ওরাল পোলিও ভ্যাকসিন। যেভাবে বলছি যে ডিজিজ কোন ডিজিজের এগেইনস্টে, এটা কি লাইভ ভ্যাকসিন না কিল ভ্যাকসিন, এটা শিডিউল, ডোজ, অ্যাডমিনিস্ট্রেশন এবং সাইটোকিনিন, এই পয়েন্টগুলা সবগুলোর ক্ষেত্রে সেম আছে। জাস্ট আমি যে যেভাবে তোমাদের পড়াইছি ফার্স্টে একটা চার্ট দেখালাম, এরপর ইন্ডিভিজুয়ালি পড়াইছি, ওইগুলো জাস্ট মানে মাথায় রাখবা, তাহলে কিন্তু হয়ে যাবে। ঠিক আছে, ওকে। এই যে বাইভ্যালেন্ট ওরাল পোলিও ভ্যাকসিনের একটা চিত্র আমি দেখিয়েছি। আইপিভিপি কি, এখন আইপিভি কি ধরনের বলবো যে ইনঅ্যাক্টিভেটেড পোলিও ভ্যাকসিনের ক্ষেত্রে এটা কি ধরনের ডোজ, এটা হচ্ছে ফ্র্যাকশনাল ডোজ। ফ্র্যাকশনাল ডোজ কেন, এটা আমরা মূল ডোজের 1/5 অংশটা সাধারণত আমরা ইউজ করে থাকি। ঠিক আছে, এটা কিন্তু সেম জিনিস, এটা কিল ভ্যাকসিন, আমরা মাথায় রাখবা, মনে রাখবা এই জিনিসটা কিন্তু পেস্ট লাগায় স্টুডেন্টরা, যে ওরাল পোলিও ভ্যাকসিন আর বাইভ্যালেন্ট ওরাল পোলিও ভ্যাকসিন আর ইনঅ্যাক্টিভেটেড পোলিও ভ্যাকসিন, কোনটা লাইভ কোনটা কিল, মনে রাখবা যেটা মাইরা লাই সেটা কিল, আর যেটা বাইচা থাকে সেটা হচ্ছে লাইভ ভ্যাকসিন। ঠিক আছে, এটা হচ্ছে সহজে মনে রাখার নিয়ম। এরপরে তোমাদেরকে পেন্টাভ্যালেন্ট ভ্যাকসিন যদি তোমাদেরকে ধরে, তখন এক হচ্ছে তোমাদের কি জিনিস, এটা শিডিউলটা তোমাদেরকে কোশ্চেনটা করতে পারে। ঠিক আছে, আচ্ছা এটা হচ্ছে ভায়াল অ্যাম্পুল, এটা দেখতে পাচ্ছ। এখন এমআর ভ্যাকসিনের সম্বন্ধে, এমআর ভ্যাকসিনের কতটুকু ডোজ এগুলো একটু জেনে নিও। ঠিক আছে, এটা মাঝে মাঝে কোশ্চেনটা করতে হবে। ঠিক আছে, আচ্ছা এখানের মধ্যে একটা কোশ্চেন সাধারণত করা হয় যে তোমাদের সাধারণত স্পেসিমেন্টের মধ্যে কি জানি বলে, একটা স্পেসিমেন্টের মধ্যে লাল, নীল, হলুদ, ঠিক আছে, এই জিনিসটা নিয়ে তোমাদের একটা কনফিউশন থাকে। ঠিক আছে, এখন হচ্ছে এই যে অনেক সময় কোশ্চেন স্টুডেন্টদেরকে ধরা হয়, আচ্ছা তুমি মনে করো একটা স্টুডেন্টরা লালটা ধরলো অথবা হলুদটা ধরলো, তখন জিজ্ঞেস করে হয় যে এই তোমার কোনটা কতটুকু ইউনিট, কত লাখ ইউনিট ভিটামিন এ এর। ঠিক আছে, এটা মানে তুমি আমার বলো, এরকম কোশ্চেনটা করা হয়। ঠিক আছে, তো এই ক্ষেত্রে তোমাদের কিন্তু সুন্দর করে মানে তোমাদেরকে একটা অ্যান্সারটা দিতে হবে। ঠিক আছে, মনে রাখবা লাল চিহ্ন মানে কি, বিপজ্জনক। বিপজ্জনক মানে হচ্ছে এটা হচ্ছে তোমার আমার খুব গলায় প্রবলেম হচ্ছে, যেটা হচ্ছে লালটা হচ্ছে এটা হচ্ছে বিপজ্জনক, বিপজ্জনক দেখে এটা হচ্ছে গিয়ে এটা সবচেয়ে বেশি থাকবে। হলুদটা হচ্ছে কম বিপজ্জনক, এটার জন্য হচ্ছে 50,000 থাকবে, এবং এটার মাঝখানে যেটা হচ্ছে এটা হচ্ছে নীল। ঠিক আছে, আচ্ছা এরপরে এই শিডিউলটা তোমাদের লাগবে, এটা তোমাদের এক নজর দেখো, দেখে যদি কোনো সমস্যা হয় তখন আমি তোমাদের অ্যান্সারটা দিচ্ছি। আমার খুব গলায় প্রবলেম হচ্ছে। দেখো এটা এক নজর দেখো, হ্যাঁ এই জিনিসটা কিন্তু সাধারণত কোশ্চেনটা করা হয় যে তুমি সাধারণত 9 মাসে, কোশ্চেনটা এভাবে করে কি 9 মাসের নিচে কি তুমি ভ্যাকসিনটা দিতে পারবা, এরকম করে কোশ্চেনটা করা হয়। ঠিক আছে, এই জিনিসটা মাথায় রাখো। গলাটা এত ইয়ে লাগতেছে। আচ্ছা কি কারো কোনো কোশ্চেন আছে? কি কোশ্চেন করছে স্যার, হোয়াই ওরাল পলিভ্যাকসিন ইজ কল্ড বাইভ্যালেন্ট? কারণ হচ্ছে এটা সাধারণত সেরোটাইপ 1, ওরাল পলিভ্যাকসিনে সেরোটাইপ 1 এবং 3 থাকে। ঠিক আছে, এই জন্য সাধারণত বাইভ্যালেন্ট ভ্যাকসিন বলা হয়। বুঝতে পারছো মামুদা? আচ্ছা যখন 9 মাস, সাধারণত মনে রাখবা যে ভিটামিন এ ক্যাপসুল কাকে দিতে পারবা আর কাকে দিতে পারবে না, মনে রাখবা দুইজনকে দিতে পারবা না। একটা হচ্ছে তোমার যদি একটা বাচ্চার বয়স যদি 9 মাসের কম হয় তাকে দিতে পারবা না, আর যদি একটা প্রেগনেন্সিতে হয় একটা তখন কিন্তু দেয়া যাবে না। ঠিক আছে, কারণ কি এটা মিস অ্যাবর্শন করতে পারে। আর সাধারণত মনে রাখবা 9 মাস থেকে 1 বছরে 1 লাখ ইউনিট দেওয়া হয়, এবং 1 থেকে 5 বছরে 2 লাখ ইউনিট দেওয়া হয়। ঠিক আছে, এই জিনিসটা মাথায় রাখবা। এটা কিভাবে দেয় আমি ইন ডিটেলস তোমাদেরকে বলছি। আর এটা কিন্তু তোমাদের মানে কোশ্চেনটা করা হয়। ঠিক আছে, এটা যেভাবে তোমাদেরকে এই স্লাইডটা আমি পড়াইছি ওইভাবে তোমরা জাস্ট উচ্চারণটা করবে, তাইলেই হবে। আমি ডেসক্রিপশনটা তোমাদের দেখাইছি। ঠিক আছে, আচ্ছা এরপরে কি আমার খুব গলা সমস্যা করতেছে। আচ্ছা মিসেলস ভ্যাকসিনের ক্ষেত্রে যেটা হচ্ছে যে এটার মধ্যে তুমি কিভাবে এক্সপ্লেনেশনটা করবা এটা আমি কিন্তু দেখাইছি। এই যে মনে করো মিসেলস এর ক্ষেত্রে এটা লাইভ অ্যাটেনুয়েট ভ্যাকসিন। ঠিক আছে, এখানে অনেক সময় তোমাদের কোশ্চেন করতে পারে, যদি কোনোদিন তোমরা কেউ যদি বলতে পারো যে
যে মিসেলস ভ্যাকসিনটা হচ্ছে 1000 TCID 50, তখন কোশ্চেন করতে পারে স্যার TCID 50 কি জিনিস? এটা কিছুই না, যখন কালচার করি সেটা হচ্ছে মিডিয়াম টিস্যু কালচারে ইনফেক্টেড ডোজ হচ্ছে 50, মানে কি 50 সেলটা এটা ইনফেক্টেড করতে পারে। ঠিক আছে, এই জিনিসটাই সাধারণত বোঝানো হয়। ঠিক আছে, এটা ডোজ এটা কিভাবে দেয় এটা সাধারণত করা হয়। ঠিক আছে, মিসেলস তোমরা জানো এমআর ভ্যাকসিনটা সাধারণত 2 ভাগ দেওয়া হয়, একটা হচ্ছে 9 মাসে আর 15 মাসে মানে দেওয়া হয়। ঠিক আছে, এটাতে কোশ্চেন হতে পারে। ঠিক আছে, এরপরে হচ্ছে মিসেলস ভ্যাকসিন নিয়ে আর কোনো কোশ্চেন সাধারণত এর বেশি করা হয় না। কমপ্লিকেশন কিছুই না, মনে রাখবা মিসেলসের কমপ্লিকেশন ফিভার এবং র্যাশ, এবং হচ্ছে সার্ভিকুট স্ক্লেরোজিং, প্যান এনকেফালাইটিস এবং টক্সিক শক সিনড্রোম। এই জিনিসটা তোমাদের কমপ্লিকেশন হিসাবে ধরতে পারে। তবে সাধারণত মিসেলস যদি আলাদা করে যদি কারো কোনো ভ্যাকসিন শিডিউল যদি তোমাদের স্পেসিমেন না থাকে সাধারণত এগুলো ধরা হয় না। ঠিক আছে, এখন কোন কোন কন্ডিশনে দিতে পারবে না একদম ক্লিয়ারলি মনে রাখবা, মিসেলস ভ্যাকসিন কোনো প্রেগন্যান্সিতে দেওয়া যায় না, কোনো পেশেন্ট স্টেরয়েডে থাকলে সেখানে দেওয়া যাবে না, কোনো খিচুনি থাকলে সেক্ষেত্রে দেওয়া যাবে না। তো এই আনসারটা ক্লিয়ার করে দিবা। ঠিক আছে, বা কেউ যদি টিউবারকুলোসিস থাকে বা অ্যাক্টিভ স্টেজে থাকে বা ইনফেকশাস ডিজিজ থাকে সেক্ষেত্রে দেওয়া যাবে না। ভ্যাকসিন রিকোয়ারমেন্ট জিন্দেগি তো ধরবে না, এটা পোস্ট গ্রাজুয়েশন লেভেলে, আমি জাস্ট আন্ডার গ্রাজুয়েট, এটা লাগবে না, এটা নিয়ে টেনশন করো না। ঠিক আছে, আচ্ছা এবার হচ্ছে কোল্ড চেইন। কোল্ড চেইন নিয়ে তোমাদের সাধারণত কোশ্চেনটা হবে যে তোমাদের যে সাধারণত ডে ভিজিট বা আরএফএসটি খাতা আছে, দুইটা খাতা আছে না, ডে ভিজিটের খাতা দিয়ে ডে ভিজিটে কেউ যখন মনে করো সাপোজ সাধারণত কেউ যদি ভ্যাকসিন মানে জায়গাগুলোতে যদি যায়, মনে করো সাধারণত অনেকে সিভিল সার্জন অফিসে যায় বা বিভিন্ন ভ্যাকসিন এরিয়াতে যেখানে ভ্যাকসিন দিচ্ছে এরকম প্রোগ্রামগুলোতে যখন অ্যাটেন্ড করে সাধারণত তখনই কিন্তু ওইগুলা তোমরা কি করো, এটা একটা লিপিবদ্ধ করো ডে ভিজিটের খাতায়। ঠিক আছে, যখন ডে ভিজিটের খাতা ধরা হবে তখন কিন্তু এই কোল্ড চেইনটা জিজ্ঞেস করবে ডাইরেক্টলি, কার সাধারণত এই কোশ্চেনগুলো ধরা হয় না। তো এই জিনিসটা মাথায় রাখবা। ঠিক আছে, কোল্ড চেইন কি, এটা হচ্ছে স্টোরেজ ট্রান্সপোর্ট করব, এটা হচ্ছে যে একটা নির্দিষ্ট টেম্পারেচার, এটা হচ্ছে কোল্ড চেইন। এটা হচ্ছে ভাইবার জন্য তোমাকে এভাবে ধরতে পারে। এবং হচ্ছে কোল্ড চেইনটা শুরু হয় কোথা থেকে এটা মনে রাখবা, এটা কোশ্চেনটা ট্রিকি কোশ্চেন করে সাধারণত, যে এটা কোথা থেকে কোথায় শুরু হয় মনে রাখবা, ম্যানুফ্যাকচার থেকে ক্লায়েন্ট পর্যন্ত, মানে হচ্ছে ফিল্ড লেভেলে যাকে তুমি ভ্যাকসিনটা দিবে ওই কতটুকুর যতগুলো স্টেপ আছে সবগুলো হচ্ছে কোল্ড চেইনের অংশ। ম্যানুফ্যাকচার, ডিস্ট্রিবিউটর, ভ্যাকসিন এবং প্রোভাইডার অফিস এবং ক্লায়েন্ট, এগুলো হচ্ছে এই 5টা জিনিস হচ্ছে, এটা হচ্ছে তার চেইনটা। ঠিক আছে, কেন ইম্পর্টেন্ট এটা আমি তোমাদের এক্সপ্লেনেশন করছি, তোমরা খুব ভালো করে তোমরা জানো, তোমরা এটা জানতে পারবে। হ্যাঁ, এটা জিজ্ঞেস করলে জাস্ট এই পয়েন্টটা 4টা পয়েন্ট দিবা, একটা হচ্ছে ভ্যাকসিনের ব্যাপারে বলবা, এটা বায়োলজি ইম্পর্টেন্ট, এটা যদি না হয় এটা কিন্তু নষ্ট হয়ে যাবে। তারপর হচ্ছে আমাদের যে রিসোর্সটাকে ভালোভাবে ইউজ করার জন্য, আর হচ্ছে কি তারপর হচ্ছে আমার এসুরেন্স, যেটা একজন প্রোগ্রামের এই ভ্যাকসিন প্রোগ্রামের এসুরেন্সের ব্যাপারটা, আরেকটা হচ্ছে ম্যানুফ্যাকচারের কমপ্লায়েন্স। ঠিক আছে, যদি কখনো বলে যে কেন ইম্পর্টেন্ট তখন এই 4টা পয়েন্ট বলবো, তাহলে আর কিছু বলার নেই। এরপরে সাধারণত করা হয় যে কোল্ড চেইন স্টোরেজ ইকুইপমেন্ট কি কি আছে, তখন এই 3টার নাম বলবো, ওয়াকিং কোল্ড রুম, ডিপ ফ্রিজার, আর এটা হচ্ছে আইস লাইন রেফ্রিজারেটর। এই 3টা কোশ্চেন তোমরা বলবে। এরপরে কোনটা কি, কোনটাতে কতটুকু স্টোর থাকে, এভাবে কোশ্চেনগুলো করা হয়। মনে রাখবা যে ভ্যাকসিন ওয়াকিং কোল্ডের মধ্যে সাধারণত 3 মাস রাখা হয়, আর ডিপ ফ্রিজের ক্ষেত্রে সাধারণত আমরা আইস প্যাকটাকেই আমরাকে মূলত প্রিপারেশন ক্ষেত্রে আমরা মূলত ডিপ ফ্রিজটা ইউজ করে থাকি। ঠিক আছে, আইএলআর এর ব্যাপারেও তোমাকে কোশ্চেন করতে পারে, আইএলআর এর ভ্যাকসিন সেটআপ বা একটা ভ্যাকসিন কিভাবে তুমি রাখবা, উপর থেকে নিচে কিভাবে রাখবা, এটাও কিন্তু তোমাদের কোশ্চেন করা হয়ে থাকে। ঠিক আছে, আইএলআর এর টেম্পারেচার কোনটার কি টেম্পারেচার, এগুলো কিন্তু কোশ্চেন করে। ঠিক আছে, এটা কিন্তু পড়ে নিবা। ঠিক আছে, এখন এখানে কোশ্চেনটা এরকম যে আইএলআর ক্ষেত্রে কত ঘন্টা পর্যন্ত ইলেকট্রিক্যাল সাপ্লাই থাকতে পারে, এই জিনিসগুলো জিজ্ঞেস করা হয়। ঠিক আছে, এবং হচ্ছে এটা কোশ্চেন করা অনেক সময় করা হয় যে তোমার ক্ষেত্রে যে তুমি একটা ভ্যাকসিনটাকে কিভাবে রাখবে। ঠিক আছে, মনে রাখবা যে ভ্যাকসিন সেনসিটিভ টু হিট, এটাই দেখো মোস্ট ময়েস্ট থেকে লিস্ট এই পজিশনে আমি দেখাইলাম, যেটা হচ্ছে ফ্রিজিং এ থাকে কোল্ড ভ্যাকসিন থাকে, এটাও কিভাবে আছে, এটা মোস্ট থেকে লিস্ট এইভাবে তোমরা বলবা। এবং টেম্পারেচার কত, 2 থেকে 8 ডিগ্রি। এখন যদি কোশ্চেন করতে পারে কোনো কারণে যদি 8 ডিগ্রি সেন্টিগ্রেডের বেশি হয় তাহলে কি হবে, 8 ডিগ্রি সেন্টিগ্রেডের বেশি হলে সাধারণত যেটা হবে আমার ভ্যাকসিনটা নষ্ট হয়ে যাবে। ঠিক আছে, আমি কিন্তু আজকে সব খালি কোশ্চেনটাই খালি বলতেছি, আমি ডিটেইলস করে এটা পড়াচ্ছি না, কারণ তোমরা এগুলো সবগুলোই পড়ছো। এরপর তোমাদের কোশ্চেন করতে পারি যে লাইট সেন্সিটিভ কিছু ভ্যাকসিনের নাম বলতো, সেক্ষেত্রে বিসিজি, এমএমআর, ভেরিসেল এগুলো বলবা। ঠিক আছে, যেগুলো লাইট সেন্সিটিভ ভ্যাকসিন হবে সেগুলোর কিন্তু অ্যাম্বার কালার হবে, মাথায় রাখো কিন্তু। আচ্ছা, একটা ভ্যাকসিন স্টোরেজের মধ্যে কি করতে পারবো কি করতে পারবো না এই জিনিসটা তোমরা জানো, এটা সাধারণত ধরা হয় না। ঠিক আছে, আচ্ছা এবার বলতে পারে যে তুমি যখন এটাকে একটা ভ্যাকসিনকে ফিল্ড লেভেলে নিয়ে যাবা তাহলে এটার ইকুইপমেন্ট কি কি থাকবে। মনে রাখবে এটার ইকুইপমেন্ট থাকবে সাধারণত 3টা, একটা হচ্ছে কোল্ড বক্স,
ভ্যাকসিন ক্যারিয়ার আর হচ্ছে ডে ক্যারিয়ার, এই তিনটা জিনিসটা সাধারণত আমরা থাকে। এরপর কোশ্চেনটা তোমাদের এভাবে করা হয়, এই যে মনে করো তোমরা কিন্তু এই জিনিসগুলো দেখছো, যখন তোমরা ভ্যাকসিন সেন্টারগুলোতে ভিজিট করছো তখন এই জিনিসগুলো দেখছো, এখান থেকে কিন্তু জিজ্ঞেস করা হয় যে আইসপ্যাক কি জিনিস, আইসপ্যাকের মাধ্যমে কয়টা মানে দিয়ে তোমার কোল্ড বক্সে কয়টা ভ্যাকসিন রাখতে পারো, এই জিনিসগুলো কিন্তু এভাবে ধরা হয়। বা একটা ভ্যাকসিন ক্যারিয়ারে আমি কয়টা ভাইল পর্যন্ত আমি রাখতে পারি, এই জিনিসগুলো কিন্তু ধরা হয়। ঠিক আছে? বা একটা ডে ক্যারিয়ারের ক্ষেত্রে আমরা কতক্ষণ পর্যন্ত ভ্যাকসিনটা আমরা নিয়ে যেতে পারি, এইভাবে কোশ্চেনটা করা হয়। এবং যখন কোশ্চেনটা করা হবে তখন আমি যেভাবে তোমাদেরকে পড়াইছি জাস্ট এটা একদম স্মার্টলি অ্যান্সার দিবা, তাহলে হয়ে গেছে, আর কিছু বলার নেই। আচ্ছা, এটা তোমাদের ধরবে না। আচ্ছা, তোমাদের কিন্তু এই কোশ্চেনটা ধরবে, ব্যাকসিল ভায়াল মনিটর, এটা কোশ্চেনটা অনেক সময় এভাবে করে যে বিবিএম মানে কি। বিবিএম মানে কিছুই না, এখানে একটা লেভেল থাকে, এটা মূলত হেট সেন্সিটিভ ম্যাটেরিয়াল থাকে। এটা দিয়ে কি বুঝাই, এটার মধ্যে আমার ভ্যাকসিনটা কি ঠিক আছে কিনা না ঠিক নাই এটা আমরা বুঝতে পারি। ঠিক আছে? এখানে আমাদের 4টা স্টেজ আছে, স্টেজ 1, স্টেজ 2, ফার্স্ট স্টেজ, সেকেন্ড স্টেজ, থার্ড স্টেজ, ফোর্থ স্টেজ। ঠিক আছে? এখান থেকে কোশ্চেনটা এভাবে করে যে কোন স্টেজ পর্যন্ত ভ্যাকসিনটা ইউজ করতে পারবা, মনে রাখবা ফার্স্ট স্টেজ এবং সেকেন্ড স্টেজ পর্যন্ত আমরা ভ্যাকসিনটা ইউজ করতে পারবো, থার্ড এবং ফোর্থ স্টেজে আমি তো ভ্যাকসিনটা ব্যবহার করতে পারবো না। এবং কোনটা কি জিনিস আমি তোমাদেরকে বুঝাই দিছি। ঠিক আছে? এবং কোথায় কোথায় বিবিএম থাকবে, কোন ভ্যাকসিনে থাকবে, কোথায় থাকবে না, এই এক্সাম্পল গুলা কিন্তু তোমরা জেনে নিবা, এটা কিন্তু তোমাদেরকে ধরা হয়। ঠিক আছে? আচ্ছা, এই যে দেখো আমি একটু আগে যেটা বললাম, এটা সার্কুলার স্কয়ার পার্ট, এই যে এই দুইটা জিনিস আমরা ইউজ করতে পারবো, কিন্তু থার্ড এবং ফোর্থ আমরা ইউজ করতে পারবো না। কেন পারবো না আমি কিন্তু তোমাদের ক্লাসে আমি বলে দিছি। এই যে দেখো ফার্স্ট সেকেন্ড ইউজ করা যাবে, থার্ড ফোর্থ করা যাবে না। আচ্ছা, এরপর একটা কোশ্চেন সাধারণত করা হয়, হ্যাঁ, যে তুমি একটা ভ্যাকসিন নষ্ট কিনা তুমি বুঝবা কেমনি, কিছুই না, আমি যখন এটাকে শেক টেস্ট করবো নাড়াবো তখন বুঝতে পারবো। এরপরে অনেক সময় কোশ্চেন করা হয় যে আচ্ছা স্যার বলেন তো দেখি ভ্যাকসিন দিয়া কি ভ্যাকসিনের এই যে বিবিএম দিয়ে কি আমি ভ্যাকসিনের পোটেন্সিটা বুঝতে পারি? ডাইরেক্ট অ্যান্সার থাকবে যে স্যার আমরা ভ্যাকসিন পোটেন্সি কোনো অবস্থায় বুঝতে পারি না। ঠিক আছে? এটা কোন টাইম পর্যন্ত এটা চলতে পারবে ততটুকু আমরা বুঝতে পারবো। আচ্ছা, আশিক আমাকে সালাম দিচ্ছে, হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছে বাবা, এভাবে কোশ্চেনগুলো সাধারণত বিবিএম থেকে করা হয়। এই যে দেখো শেক টেস্ট করতেছে ভদ্রলোক, এখানের মধ্যে আমি একটা টেম্পারেচারের যে শিডিউলটা তোমাদেরকে বলছি এটা কিন্তু তোমাদের লাগবে। সাধারণত এভাবে করে যে ডিস্ট্রিক্ট লেভেলে কতটুকু থাকে, তারপর হচ্ছে প্রাইমারি কমপ্লেক্স লেভেলে কতটুকু থাকে, কোল্ড বক্সের টেম্পারেচার কত হয়, ডিপ ফ্রিজের টেম্পারেচার কত হয়, এভাবে কোশ্চেনগুলো জিজ্ঞেস করা হয়ে থাকে। ঠিক আছে? আমি যেভাবে পড়াই দিচ্ছি জাস্ট সুন্দর করে বলে দিবা। এটা হচ্ছে আইএলআর এর চিত্র। ঠিক আছে? এটা হচ্ছে ভ্যাকসিন ক্যারিয়ার, এটা তোমরা জানো এটার মধ্যে কয়টা ভ্যাকসিন থাকে, কত ডিগ্রি সেন্টিগ্রেড, এগুলোই কোশ্চেন করা হয়। হ্যাঁ, আর আইসপ্যাক থেকে কোশ্চেন করতে পারে যে আইসপ্যাক কি জিনিস, আইসপ্যাক কিছুই না, বলবো যে একটা প্লাস্টিক কন্টেনার থাকবে, এটার হচ্ছে মাঝখানে পানি থাকবে, এটা কি করবে আমার যে ভ্যাকসিন ক্যারিয়ার বা যে ভ্যাকসিনটার টেম্পারেচার যাতে ঠিক থাকে সেজন্য তো মূলত আমরা এই আইসপ্যাকটা ইউজ করে থাকি। এইটাই হচ্ছে অল থ্রো তোমাদের আমি এতক্ষণ যা বলছি, এটাই হচ্ছে তোমাদের অল থ্রো হচ্ছে তোমাদের ইমিউনোলজি থেকে ভাইবার জন্য ইম্পর্টেন্ট কোশ্চেন গুলো বললাম। এর বাইরে কোনো কোশ্চেন ধরাও হবে না, করাও হবে না। ঠিক আছে? এতটুকু জানলেই তোমাদের আশা করি তোমাদের শুধু ভালো রেজাল্ট, পাস তো না, ভালো রেজাল্ট পর্যন্ত হবে। ঠিক আছে? এখন তোমাদের কি আর কোনো কোশ্চেন থাকছে? কোশ্চেন থাকলে একটু কোশ্চেন করো যে স্যার আমার কোশ্চেন থাকলে আমি বলবো, নাহলে নেক্সট দেখা হবে নতুন কোনো টপিকসে। ঠিক আছে? কারো কোশ্চেন থাকলে আমি 2 মিনিট সময় দিচ্ছি, তোমরা একটু কমেন্ট করো যে স্যার আমার একটু কনফিউশন থাকলে বা কোনো কোশ্চেন থাকলে বা অন্য কিছু থাকলে বা তোমাদের কোনো কথা থাকলে তোমরা আমাকে কমেন্ট করতে পারো। ঠিক আছে? আর হচ্ছে নেক্সট তোমরা কোন টপিকস হলে তোমাদের জন্য ভালো হয় তোমরা একটা কমেন্ট করতে পারো, আমি দেখতেছি। ঠিক আছে? নতুন তো একটা টপিক শুরু করতে হবে, কোন টপিকস হলে তোমাদের জন্য ভালো হয় আমাকে তোমরা কমেন্ট করতে পারো। আমি 2 মিনিট তোমাদের যত মনের যত কথা তোমরা আজকে বলতে পারো, আমি দেখতেছি, চেক দিচ্ছি। কোন টপিকস হলে তোমাদের জন্য ভালো হয় আমাকে কমেন্ট করতে পারো। আমি 2 মিনিট তোমাদের যত মনের যত কথা তোমরা আজকে বলতে পারো, আমি দেখতেছি, চেক দিচ্ছি। কারো মনে কোনো কথা নাই? বা ইমিউনোলজি নিয়ে কোনো কোশ্চেন থাকলে আমাকে জিজ্ঞেস করতে পারো। আমি তো আজকে জাস্ট কোশ্চেন বললাম, আমি তো আজকে পড়াই নাই, আজকে জাস্ট কোশ্চেন কি কি ধরা হয় এটা আমি তোমাদের বলে দিলাম। কারো মনে কোনো কথা নাই? বা ইমিউনোলজি নিয়ে কোনো কোশ্চেন থাকলে আমাকে জিজ্ঞেস করতে পারো। আমি তো আজকে জাস্ট কোশ্চেন বললাম, আমি তো আজকে পড়াই নাই, আজকে জাস্ট কোশ্চেন কি কি ধরা হয় এটা আমি
আচ্ছা ঠিক আছে, তোমাদের মনে কারো কোনো কোশ্চেন নাই, আমরা ক্লাসটা শেষ করে দিচ্ছি। আর যদি কোনো কোশ্চেন থাকে তোমরা আমার সাথে সরাসরি যোগাযোগ করতে পারো। আর নেক্সট কোনো একটা নতুন টপিকস নিয়ে তোমাদের সাথে দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো, সেফ থাকো। এ বলে আজকে আমার ক্লাসটা শেষ করছি। থ্যাংক ইউ ভেরি মাচ।